ওকে। সো আজকে আমরা মূলত ডিসকাস করব যে এলসির আন্ডারে যদি আমরা ইন্স্যুরেন্স ডকুমেন্টস চাই, তাহলে ওই প্রেজেন্টেড ইন্স্যুরেন্স ডকুমেন্টসটা কমপ্লাইং কিনা অ্যাজ পার এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন, অথবা ইউসিপি এবং আইএসবিপি অনুসারে এটা কমপ্লাইং কিনা, এটা আমরা চেক করব। তো এটা মূলত আপনার কভার করেছে ইউসিপি আর্টিকেল 28, এবং রেসপেক্টিভ আইএসবিপি প্যারা হচ্ছে K 1 to 23। আর রেসপেক্টিভ চ্যাপ্টার আপনার সিডিসিএস বুকের চ্যাপ্টার হচ্ছে 12 এর কিছু পয়েন্ট আছে, স্পেসিফিক পয়েন্ট, এবং চ্যাপ্টার 15। তো ইন্স্যুরেন্স কেন প্রয়োজন হয়? জাস্ট দেখেন, আপনার গুডসটা নিয়ে জাহাজ মুভ করা শুরু করেছে, ইন দ্য মিন টাইম জাহাজটা ডুবি হয়ে গেল, আপনার গুডসটা একদম পুরা সমুদ্রের ভিতরে ডুবে গেল, আপনি ফাইন্যান্সিয়াল লসের সম্মুখীন হলেন। এক্ষেত্রে যদি কোনো ইন্স্যুরেন্স কাভারেজ না হয়, তাহলে ফুল ফাইন্যান্সিয়াল লসটা আপনাকে বিয়ার করতে হবে। আর অন দি আদার হ্যান্ড, যদি আপনার ইন্স্যুরেন্স কাভারেজ থাকে, তাহলে এটার এগেনস্টে আপনি রিমিউনারেশন বা ইন্ডেমনিফিকেশন পাবেন। নাও, ইন্স্যুরেন্স ডকুমেন্ট বোঝার আগে এর সাথে কিছু রিলেটেড টার্মিনোলজি আছে, যেগুলা সম্বন্ধে আমাদের একটু জানতে হবে। ফার্স্ট যেটা আছে, ইন্স্যুরেন্স ডকুমেন্ট অথবা ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স ডকুমেন্ট অথবা পলিসি হচ্ছে কি এমন একটা ডকুমেন্টস যেটাতে মূলত ইন্স্যুরেন্সের টার্মস এন্ড কন্ডিশন গুলো থাকে, এবং যেই ডকুমেন্টসের আন্ডারে রিস্কের কাভারেজটা প্রোভাইড করা হয়। আরেকটা টার্মিনোলজি হচ্ছে ইন্স্যুরার। ইন্স্যুরার যদি আপনি সিম্পলি বুঝেন, তাহলে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। তার মানে যে একটা নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের এগেনস্টে আপনার ফাইন্যান্সিয়াল লসটাকে বিয়ার করে নিজে নিয়ে নেয়, সেই হচ্ছে ইন্স্যুরার। নর্মালি ইন্স্যুরেন্স কোম্পানি ইন্স্যুরার হয়ে থাকে, সে আপনাকে ইন্স্যুরেন্স কাভারেজ প্রোভাইড করে থাকে। সেকেন্ড হচ্ছে অ্যাসিউরড অর ইনসিউরড। আমরা ইনসিউরড ওয়ার্ডটা বলবো না, আমরা অ্যাসিউরড বলবো। অ্যাসিউরড কে, যে ইন্স্যুরেন্স ডকুমেন্টের আন্ডারে আপনার কোনো যদি ফাইন্যান্সিয়াল লস হয়, যে ক্লেম করার রাইটস রাখে, মানে যার রাইটস আছে ক্লেম করার জন্য লসের এগেনস্টে, সেই হচ্ছে অ্যাসিউরড। সাবজেক্ট ম্যাটার অফ ইন্টারেস্ট কি? যে গুডসটাকে কাভার্ড করা হয়, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার অফ ইন্টারেস্ট। ইন্স্যুরেবল ইন্টারেস্ট কি? যেসব রিস্কগুলো ইন্স্যুরেন্সের আন্ডারে কাভারেজ প্রোভাইড করা হয়, মানে রিস্কগুলো, এগুলোকে বলা হয় ইন্স্যুরেবল ইন্টারেস্ট। প্রিমিয়াম কি? যে নির্দিষ্ট পরিমাণ কমিশনের এগেনস্টে আপনার ফাইন্যান্সিয়াল লসটা ইন্স্যুরার অথবা ইন্স্যুরেন্স কোম্পানি নিজের কাঁধে নিয়ে নেয়, এটাই হচ্ছে প্রিমিয়াম। আপনার সবগুলো টার্মিনোলজি মনে মনে রাখার দরকার নাই আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্টটা বোঝার জন্য। আপনি জাস্ট ইন্স্যুরার এবং অ্যাসিউরড, এই দুইটা জিনিস মনে রাখবেন। ইন্স্যুরার হচ্ছে যে ইন্স্যুরেন্স কাভারেজ প্রোভাইড করে থাকে ইন্স্যুরেন্স কোম্পানি, আর অ্যাসিউরড হচ্ছে যাকে কাভারেজটা প্রোভাইড করা হয়। অর্থাৎ যে আলটিমেটলি যার রাইট আছে যে একটা ফাইন্যান্সিয়াল লসের এগেনস্টে ক্লেম করার, সেই হচ্ছে অ্যাসিউরড। অ্যাসিউরড বেনিফিশিয়ারি এক্সপোর্টাররা হতে পারে একটা আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্টের এগেনস্টে বা ইন্স্যুরেন্স কাভারেজের এগেনস্টে, এক্সপোর্টাররা হতে পারে, ইম্পোর্টাররা হতে পারে, বা স্পেসিফিক ব্যাংকও হতে পারে। না, তাহলে ইন্স্যুরেন্স ডকুমেন্ট কি? আপনি যদি আপনি যদি নর্মালি শুধুমাত্র যদি আপনি মেরিন ইন্স্যুরেন্সের ডেফিনেশনটা দেখেন, তাহলে ওভারঅল ইন্স্যুরেন্সটা বুঝে যাবেন। আমরা ফোকাসও করব মেরিন ইন্স্যুরেন্সের উপর বেস করে, কারণ ওভারঅল পৃথিবীতে ইন্স্যুরেন্স ডেভেলপটি হয়েছে মেরিন ইন্স্যুরেন্সকে ঘিরে। এবং মেরিন ইন্স্যুরেন্স অ্যাক্ট 1906, যেটা ইউকেতে ডেভেলপড হয়েছে, এইটার উপর বেস করেই মূলত অন্যান্য দেশের, বিশেষ করে কমনওয়েলথ কান্ট্রিগুলোর আপনার ইন্স্যুরেন্স অ্যাক্টগুলোকে ডেভেলপ করা হয়েছে। তো এইখানে আপনার মেরিন ইন্স্যুরেন্সের ডেফিনেশনটা কিভাবে প্রোভাইড করেছে, এখানে বলেছে, এ কন্ট্রাক্ট অফ মেরিন ইন্স্যুরেন্স ইজ এ কন্ট্রাক্ট whereby the insurer undertakes to indemnify the assured। তার মানে হচ্ছে কি, আপনার মেরিন ইন্স্যুরেন্স বা ইন্স্যুরেন্স কাভারেজ হচ্ছে একটা কন্ট্রাক্ট অফ ইন্ডেমনিফিকেশন। কে ইন্ডেমনিফাই করে? ইন্স্যুরার ইন্ডেমনিফাই করে কাকে? অ্যাসিউর্ড কে। কিসের এগেনস্টে? এগেইনস্ট মেরিন লস। কোনো মেরিন লস যদি হয়, তাহলে এইটার এগেনস্টে ইন্স্যুরার যে অ্যাসিউর্ড কে ইন্ডেমনিফিকেশন প্রোভাইড করবে, এটার যে একটা কন্ট্রাক্ট হয়, এটাই হচ্ছে মেরিন ইন্স্যুরেন্স। তো কিভাবে ইন্ডেমনিফাই করবে? ইন দ্য ম্যানার অ্যান্ড টু দ্য এক্সটেন্ট দেয়ার বাই অ্যাগ্রিড। সিম্পলি বুঝলে, যে অ্যাজ পার টার্মস এন্ড কন্ডিশন অফ দ্য ইন্স্যুরেন্স পলিসি অনুসারে সে আপনার ইন্ডেমনিফিকেশনটা প্রোভাইড করবে। নাও,
একটা এলসির আন্ডারে কখন ইন্স্যুরেন্স ডকুমেন্টকে একটা রিকোয়ার্ড ডকুমেন্ট হিসেবে চাওয়া হয়? নর্মালি একটা গুডসের মুভমেন্টের ক্ষেত্রে কে ইন্স্যুরেন্স কাভারেজ নিবে এটা সম্পূর্ণভাবে ডিসাইড করবে আপনার ইম্পোর্টার এবং এক্সপোর্টার দুইজন দুইজন মিলে। তবে আমরা যদি ইনকোটামসের দিকে খেয়াল করি, তাহলে গুডস যদি সিআইএফ অথবা সিআইপি বেসিসে আপনার ইম্পোর্ট করা হয় অথবা এক্সপোর্ট করা হয়, তাহলে নর্মালি এই ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স কাভারেজটা প্রোভাইড করে, মানে ইন্স্যুরেন্স কাভারেজের অ্যারেঞ্জমেন্টটা করে এক্সপোর্টার নিজে তার নিজের কস্টে সে অ্যারেঞ্জ করে থাকে। ফাইনালি সে তার গুডসের ভ্যালু যখন সেট আপ করে, তখন আলটিমেটলি মানে টোটাল সিআইএফ বা সিআইএফ প্রাইস যখন সে ডিক্লেয়ার করে, সেইখানে সে ইন্স্যুরেন্সের চার্জটা অ্যাড করে দেন, ফাইনালি সে ক্লেম করে। তো সিআইএফ আমি যদি নর্মালি করি, আমরা যদি ফোকাস করি সিআইএফ, কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, আমরা যদি ইনকো টার্মসের এটা রিমেম্বার করার চেষ্টা করি, তাহলে কস্ট ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেটের ক্ষেত্রে কি হয়, রিস্কটা কখন আমার এক্সপোর্টারের কাছ থেকে ইম্পোর্টারের কাছে ট্রান্সফার হয়? যখন অন বোর্ড দ্য ভেসেল হয়। কোন জায়গায় অন বোর্ড দ্য ভেসেল হলে রিস্কটা ট্রান্সফার হয়ে যায়? পোর্ট অফ লোডিং এ। পোর্ট অফ লোডিং এ যখন অন বোর্ড দ্য ভেসেল হয়ে যায়, তখনই আলটিমেটলি গুডস রিলেটেড রিস্কটা ট্রান্সফার হয়ে যায় ফ্রম এক্সপোর্টার টু ইম্পোর্টার। বাট যদিও গুডসের রিস্কটা হ্যান্ড ওভার হয়ে যায় ফ্রম এক্সপোর্টার টু ইম্পোর্টার, এরপরেও সিআইএফ এর আন্ডারে এক্সপোর্টার ইন্স্যুরেন্স কাভারেজটা অ্যারেঞ্জ করে থাকে। কার রিস্কের জন্য ইন্স্যুরেন্স কাভারেজটা অ্যারেঞ্জ করে থাকে? অ্যাপ্লিকেন্টের রিস্কের জন্য বা ইম্পোর্টারের রিস্কের এগেনস্টে সে আলটিমেটলি ইন্স্যুরেন্স কাভারেজটা অ্যারেঞ্জ করে থাকে। কোন পয়েন্ট থেকে কোন পয়েন্ট পর্যন্ত ইন্স্যুরেন্স কাভারেজ অ্যারেঞ্জ করে থাকে? অ্যাট লিস্ট ফ্রম দ্য পোর্ট অফ লোডিং টু পোর্ট অফ ডিসচার্জ। দেখেন, পোর্ট অফ লোডিং টু পোর্ট অফ ডিসচার্জ পর্যন্ত রিস্ক কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টারের, বাট ইন্স্যুরেন্স কাভারেজটা অ্যারেঞ্জ করছে এক্সপোর্টার নিজে। এখন ধরেন পোর্ট অফ লোডিং এ গুডসটা যখন অন বোর্ড হলো এবং যাত্রা শুরু হলো, যখন কিছু দূর যাওয়ার পর জাহাজটা ডুবে গেল এবং গুডসটা ডেস্ট্রয়েড হয়ে গেল, তখন আলটিমেটলি রিস্কটা কিন্তু ফাইন্যান্সিয়াল লসটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের বা ইম্পোর্টারের। এখন যদি ইম্পোর্টার ওই ফাইন্যান্সিয়াল লসের এগেনস্টে যদি ক্লেম করতে চায় ইন্স্যুরেন্স কাভারেজের এগেনস্টে, তাহলে তার একটা লিগালি এনফোর্সেবল ইন্স্যুরেন্স ডকুমেন্ট প্রয়োজন। কিন্তু এই ক্ষেত্রে তো ইন্স্যুরেন্স অ্যারেঞ্জ করছে এক্সপোর্টার নিজে, তার নিজের দেশের কোনো কান্ট্রির ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। তো এই জন্যই আলটিমেটলি যাতে ইম্পোর্টার ইন্স্যুরেন্স ক্লেমটা করতে পারে, সেই জন্য যখন সিআইএফ অথবা সিআইপি বেসিসে আপনার এক্সপোর্ট ইম্পোর্ট হয়, তখন এক্সপোর্টার যেহেতু সিআইপি এবং সিআইপি বেসিসে এর ক্ষেত্রে আপনার ইন্স্যুরেন্স কাভারেজটা অ্যারেঞ্জ করে থাকে, এই জন্য এক্সপোর্টারকে অবশ্যই অবশ্যই একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট প্রোভাইড করতে হবে টু দ্য ইম্পোর্টার, যাতে ফাইন্যান্সিয়াল লস লস হলে ইম্পোর্টার এটার এগেনস্টে ক্লেম করতে পারে। এই জন্যই বলা হচ্ছে, যখন গুডস এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে সিআইএফ অথবা সিআইপি বেসিসে, তখন আলটিমেটলি আপনার অ্যাজ অ্যান এলসি ইস্যুইং অফিসার আপনাকে 46 এর এ ফিল্ডে আপনার একটা পারফেক্ট বা অ্যাপ্রোপ্রিয়েট ইন্স্যুরেন্স ডকুমেন্ট চাইতে হবে। ওই ইন্স্যুরেন্স ডকুমেন্টটা আপনার কাউন্টারে আসবে, আপনি চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তাহলে আপনি পেমেন্টটা করে দিবেন। আর আপনার এন্ডে আসার পর যদি কোনো ফাইন্যান্সিয়াল লস হয়, ওই ডকুমেন্টের এগেনস্টে আপনি ক্লেম করতে পারবেন ইনডেমনিফিকেশনের জন্য। কিন্তু ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্টটা অনেক ভেরি করে কিভাবে, ফ্রম ইস্যুইং ব্যাংক টু ইস্যুইং ব্যাংক। কিভাবে? যেমন ধরুন আমরা কি করি, যখন আমরা একটা এলসির এগেনস্টে আমরা বিল অফ লেডিং অ্যাজ এ রিকোয়ার্ড ডকুমেন্ট চাই, আমরা তখন কনসাইনি ফিল্ডে কি বলি? কনসাইন্ড টু দ্য অর্ডার অফ ইস্যুইং ব্যাংক। তার মানে আমি কিন্তু গুডসটাকেও কিন্তু ওই ট্রানজেকশনের এগেনস্টে একটা সিকিউরিটি হিসেবে নিয়ে নিচ্ছি। তো এই জন্য অনেক ইস্যুইং ব্যাংকের আপনার রিকোয়ারমেন্ট থাকে, যদি ইন্স্যুরেন্স ডকুমেন্ট চাওয়া হয় এলসির আন্ডারে, তাহলে এই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যাসিউরড হতে হবে ইস্যুইং ব্যাংকের, যাতে ইস্যুইং ব্যাংক ওই যে যে কাভারেজটা আছে ওইটাকেও একটা সিকিউরিটি হিসেবে নিতে পারে। কারণ ও যে ট্রান্সপোর্ট ডকুমেন্টের এগেনস্টে সিকিউরিটি হিসেবে গুডসটা নিয়েছে, ওই গুডসটা যদি কোনো কারণে ডেস্ট্রয়েড হয়ে যায়, তাহলে যাতে সে এই ইন্স্যুরেন্স ডকুমেন্টের এগেনস্টে অ্যাজ অ্যান অ্যাসিউড হিসেবে সে ইনডেমনিফিকেশন ক্লেম করতে পারে। তার মানে কি, ইন্স্যুরেন্স ডকুমেন্টের রিকোয়ারমেন্টটা ইস্যুইং ব্যাংক টু ইস্যুইং ব্যাংক ভ্যারি করে।
ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি তো ভ্যারি করতে পারে, গুডসের নেচার অনুসারে আপনার আলটিমেটলি একটা ইন্স্যুরেন্স ডকুমেন্টের ক্ষেত্রে আপনি কোন কোন রিস্কের এগেনস্টে কাভারেজ নেবেন, এইটা গুডসের নেচার অনুসারে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ভ্যারি করে। প্লাস ইন্স্যুরেন্স রিকোয়ারমেন্ট কান্ট্রি টু কান্ট্রিও ভ্যারি করে। কিভাবে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে, আপনি যদি আমাদের দেশে খেয়াল করেন, আপনি যদি ইম্পোর্ট পলিসি অর্ডারে যান, তাহলে আমাদের দেশে কিন্তু ইম্পোর্টের কিন্তু কিন্তু সিআইএফ এবং সিআইপি ইনপুট টার্মস নিষিদ্ধ। তার মানে আপনি সিআইএফ সিআইপি বেসিসে আপনি ইম্পোর্ট করতে পারবেন না। তারপরেও কিছু কিছু গুডসের ক্ষেত্রে সিআইএফ এবং সিআইপি পারমিটেড করা আছে। যেমন ধরেন আপনি যদি ফরেন ইনভেস্টর হন এবং আপনার ইকুইটি পার্টিসিপেশন হিসেবে বাইরের দেশ থেকে আপনি ক্যাপিটাল মেশিনারি নিয়ে আসেন, তাহলে আপনি সিআইএফ সিআইপি বেসিসে আপনি নিয়ে আসতে পারবেন। অথবা ধরেন আপনি বাইরের দেশে ফরেন আপনি আপনি কি বলে আপনি একজন প্রবাসী, আপনি বাইরের দেশ থেকে কোনো গুডস পাঠাতে যাচ্ছেন, ওইটা চাইলে আপনি সিআইএফ সিআইপি বেসিসে আপনি বাংলাদেশে পাঠাতে পারবেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি ধরেন ডিজাস্টার আমার কি বলে আপনার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আন্ডারে আপনি কোনো ত্রাণ টান এগুলো ইম্পোর্ট করতে চান, ওইটা আপনি সিআইএফ সিআইপি বেসিসে আপনি আনতে পারবেন। এছাড়া ইন জেনারেল আদার্স গুডস ইম্পোর্টের ক্ষেত্রে সিআইএফ এবং সিআইপি আপনার নিষিদ্ধ। আপনি বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন ছাড়া আপনি সিআইএফ সিআইপি বেসিসে ইম্পোর্ট করতে পারবেন না। এক্সপোর্টের ক্ষেত্রে সিআইএফ সিআইপি আমাদের দেশে পারমিটেড হলেও এইটার ইউজ অনেক কম। অনেক ক্ষেত্রে অ্যাপ্রোচ করে ক্লায়েন্ট সিআইএফ সিআইপি বেসিসে এক্সপোর্ট করার জন্য, কিন্তু অনেক সময় ব্রাঞ্চ এটাকে ডিক্লাইন করে বলে যে মানে আমাদের ইএক্সপি রিপোর্টিং প্লাস আদার্স অ্যাক্টিভিটিসে প্রবলেম হয় দেখে অনেক সময় ডিক্লাইন করা হয়। তো এক্সপোর্টের ক্ষেত্রে পারমিটেড হলেও আমার ইম্পোর্টের ক্ষেত্রে যেহেতু নিষিদ্ধ, এই জন্য আমাদের সিআইএফ সিআইপি বেসিসে ইম্পোর্টও হয় না, পাশাপাশি আমাদের ডকুমেন্ট তারি ক্রেডিটের এগেনস্টে ইন্স্যুরেন্স ডকুমেন্টটাও চাওয়া হয় না, যার ফলে ইন্স্যুরেন্স ডকুমেন্টের প্র্যাকটিসটা আমাদের এন্ডে রিলেটিভলি কম। বাট আপনি যদি একটা এলসির এগেনস্টে ইন্স্যুরেন্স অ্যাজ এ রিকোয়ার্ড ডকুমেন্ট চান, তাহলে এইটা যে কমপ্লাইং প্রেজেন্টেশন হয়েছে, এইটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন? কারণ এইটা হচ্ছে খুবই একটা সেন্সিটিভ ডকুমেন্ট, কারণ এটার এগেনস্টে আপনি ক্লেম করার রাইটস রাখেন, ফাইন্যান্সিয়াল ক্লেম আপনি করতে পারবেন। তাহলে খুবই সেন্সিটিভ ডকুমেন্ট, এটা কমপ্লাইং কিনা, লিগালি এনফোর্সেবল কিনা, এটার এগেনস্টে আপনি ক্লেম করার রাইটস আপনার আছে কিনা, আলটিমেটলি এটাকে আপনি ডিটারমাইন করতে হবে। তো এইটা এটার ক্ষেত্রে K1 কি বলেছে, আপনি এটা কিভাবে চেক করবেন দেখেন। K1 বলেছে কি, এ রিকোয়ারমেন্ট ইন এ ক্রেডিট ফর দ্য প্রেজেন্টেশন অফ অ্যান ইন্স্যুরেন্স ডকুমেন্ট such as insurance policy, insurance certificate, or declaration under an open cover means that UCP Article 28 is to be applied in the examination of the document। অর্থাৎ সিম্পলি যদি আপনি বলেন, আপনি যদি একটা ডকুমেন্টারি ক্রেডিটের এগেনস্টে আপনি ইন্স্যুরেন্স ডকুমেন্ট চান, তাহলে আর্টিকেল 28 অ্যাপ্লাইড হবে ফর দ্য এক্সামিনেশন অফ দ্যাট ডকুমেন্ট। এখন আর্টিকেল 28 কি কি কভার করে, আপনি কোন ডকুমেন্টটা চাইলে, কোন ইন্স্যুরেন্স ডকুমেন্টটা চাইলে কোনটা প্রেজেন্ট করলে কমপ্লাই করবে, কোনটা প্রেজেন্টেশন করলে কমপ্লাই করবে না, কে ইস্যু করতে পারবে, সাইন কে কে করতে পারবে, নাম্বার অফ অরিজিনাল কয়টা দিতে হবে, টাইম এবং ডিউরেশন অফ কভার কি হবে, জার্নি কোন জার্নিটাকে কভার করতে হবে, কারেন্সি এবং অ্যামাউন্ট অফ কভারেজ কি হবে, কোন কোন রিস্ক গুলাকে কভারেজ করতে হবে, এন্ডোর্সমেন্ট এবং অ্যাসাইনমেন্টটা কিভাবে করা যায়, মোরলেস আর্টিকেল 28 এই জিনিসগুলো কভার করে। বাট আপনি যদি আপনার বইতে যান, ওইখানে কিন্তু ট্রান্সপোর্ট ডকুমেন্টের মতো সেম একটা ডায়লগ দিয়েছে। কি বলেছে, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সম্পূর্ণ একটা সেপারেট ইন্ডাস্ট্রি, আপনার পক্ষে ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সমস্ত প্র্যাকটিস রুলস ল আপনার পক্ষে জানা সম্ভব না। এখানেও সেম জিনিসই বলেছে যে ইন্স্যুরেন্স একটা সেপারেট ইন্ডাস্ট্রি, সেপারেট লস এবং রুলস দ্বারা গভর্ন হয়। আপনি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে এক্সপার্ট না, ইন্স্যুরেন্স বিজনেসের ক্ষেত্রে এক্সপার্ট না। সুতরাং আপনাকে ওইটা মাথায় রেখে আপনার ইউসিপি আর্টিকেল এবং আইএসবি এমনভাবে ডেভেলপ করা হয়েছে যে আপনি যাতে বেসিক মিনিমাম রিকোয়ারমেন্টটুকু এনশিওর করতে পারেন। ইন্স্যুরেন্স ডকুমেন্ট চেকিং এর ক্ষেত্রে আপনাকে মাস্টার হতে হবে না। তা কোন কোন জিনিসগুলা আমাদের দেখতে হয়, নর্মালি হচ্ছে আমি যে জিনিসগুলো বললাম এগুলা বেসিক হচ্ছে। আপনার যে ইস্যু এবং সাইনের রিকোয়ারমেন্টটা, কোন ডকুমেন্টটা চাওয়া হলে কোনটা প্রেজেন্টেশন, জার্নি কাভারেজ, টাইম ডিউরেশন কাভারেজ, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার অ্যামাউন্ট অফ দ্য কাভারেজ, আর লাস্টলি হচ্ছে আপনার রিস্ক কাভার্ড। এখন কয় ধরনের কাভারেজ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আছে? নর্মালি ইন্স্যুরেন্সের ক্ষেত্রে তিন ধরনের কাভার দেখা যায়: এনুয়াল কাভার, ওপেন কাভার অ্যান্ড স্পেসিফিক কাভার। এনুয়াল কাভার এবং ওপেন কাভারের ক্যারেক্টারিস্টিক্স আর দ্য সেম। কিরকম? ওপেন কাভারের ক্ষেত্রে আপনি যদি বেসিক একটা এক্সাম্পল ধরেন, আপনি বাংলাদেশের একজন এক্সপোর্টার,
আপনি ইয়ারলি সে ফর 100 crore ইকুইভ্যালেন্ট অফ টাকা আপনি এক্সপোর্ট করেন আরএমজি প্রোডাক্টস টু ইউএসএ এবং ইউরোপিয়ান মার্কেট। এখন এটার জন্য আপনার ইন্স্যুরেন্স কাভারেজের প্রয়োজন হয়। ধরেন যে আপনার সিআইএফসিআইবি বেসিসে আপনি রেগুলারলি এক্সপোর্ট করতে পারেন। তখন আপনি কি করলেন, একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গেলেন, গিয়ে বললেন যে আমার 100 কোটি টাকার পরিমাণ আমার এক্সপোর্ট হবে ইয়ারলি, তুমি ইন জেনারেল আমাকে এই 100 কোটি টাকার এগেনস্টে কাভারেজ প্রোভাইড করো। তখন ইন্স্যুরেন্স কোম্পানি বললো ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আমি তোমাকে কাভারেজ প্রোভাইড করব। তখন সে কি করবে, একটা ওপেন কাভার মানে কাভারেজ প্রোভাইড করবে, অথবা অ্যানুয়াল কাভারেজ প্রোভাইড করবে। যখন টাইম বাউন্ড থাকে যে ইয়ারলি ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, ইয়ারলি অ্যামাউন্ট অফ ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে যখন কাভারেজ প্রোভাইড করে ওটাকে অ্যানুয়াল কাভার বলে। আর ইন জেনারেল যখন স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়ার ভিতরে ট্রানজেকশন হওয়া, অথবা আপনার কি বলে আপনার নেচার অফ গুডস এর উপর ডিপেন্ড করে আপনার কাভারেজ যখন প্রোভাইড করা হয়, যখন স্পেসিফিক ট্রানজেকশনের উপর না, তখন একটা ওপেন কাভারেজ প্রোভাইড করে ইন্স্যুরেন্স কোম্পানি। ওপেন কাভারেজে আপনার স্পেসিফিক কোনো জার্নির জন্য কাভারেজ প্রোভাইড করা হয় না। তখন কি করা হয়, এই এগ্রিমেন্টে পৌঁছানোর পর একটা ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করা হয়, একটা ইন জেনারেল ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করা হয়, যেইটা আলটিমেটলি আপনার এক্সপোর্টারের কাছে দিবে না, ইন্স্যুরেন্স কোম্পানির কাছেই থাকবে। তো দেখেন, এই কাভারেজটা আপনার coverage for all transaction executed within a specific geographical area or specific time frame under a single policy, একটা সিঙ্গেল পলিসির আন্ডারে আপনার অল টাইপস অফ ট্রানজেকশন একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল এরিয়া বা টাইম ফ্রেমের জন্য আপনার প্রোভাইড করবে। এই কাভারেজের এগেনস্টে আপনার পার ট্রানজেকশনে কাভারেজ কত হবে এটাও এনশিওর করা থাকতে পারে টার্মস এন্ড কন্ডিশনের ভিতরে। আর সমস্ত টার্মস এন্ড কন্ডিশন আর প্রি অ্যাগ্রি প্রত্যেকটা ট্রানজেকশনের ক্ষেত্রে সিঙ্গেল ইন্স্যুরেন্স পলিসি ইস্যু হবে, যেটা বললাম। কিন্তু এই ইন্স্যুরেন্স পলিসিটা থাকবে আলটিমেটলি ইন্স্যুরেন্স কোম্পানির হাতে, সে এটা কোনো পার্টির কাছে দিবে না। রাদার এই যে যে ইন্স্যুরেন্স পলিসিটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আছে, ইন্স্যুরেন্স কোম্পানি কি করবে, এই ইন্স্যুরেন্স পলিসির এগেনস্টে কিছু প্রি সাইন্ড ইন্স্যুরেন্স সার্টিফিকেট অর ডিক্লারেশন প্রোভাইড করবে। সে পর আপনার দেখলো যে না ইয়ারলি তার সে ফর 100টা শিপমেন্ট হয়, তাহলে সে ধরেন সে 50টা প্রি সাইন্ড ইন্স্যুরেন্স সার্টিফিকেট দিবে, যেটা ব্ল্যাঙ্ক থাকবে। বাট ওইখানে ওই ইন্স্যুরেন্স পলিসির রেফারেন্স নাম্বার এবং কিছু টার্মস এন্ড কন্ডিশন দেয়া থাকবে। তো এরকম প্রি সাইন কিছু সার্টিফিকেট বা ডিক্লারেশন এক্সপোর্টারকে দিবে, এক্সপোর্টার তার কাছে রেখে দিবে। যখন একটা স্পেসিফিক শিপমেন্ট হবে, সে ওই প্রি সাইন ইন্স্যুরেন্স সার্টিফিকেট অথবা ডিক্লারেশনটা ফিল আপ করবে। ফিল আপ করে ওইখানে এই সমস্ত প্রি সাইন ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা ডিক্লারেশনের একটা কন্ডিশন থাকে যে দিস ইন্স্যুরেন্স সার্টিফিকেট ইজ নট ভ্যালিড আনলেস কাউন্টার সাইন্ড বাই দ্য অ্যাসিউরড অর দ্য এক্সপোর্টার, এরকম বলা থাকে যে কাউন্টার সাইন করা না হলে এটা ভ্যালিড হবে না। তখন কি করে, এক্সপোর্টার শিপমেন্ট করার পর ওই শিপমেন্ট রিলেটেড সমস্ত ইনফরমেশন ওই প্রি সাইন্ড ইন্স্যুরেন্স সার্টিফিকেটে প্রোভাইড করে একটা কাউন্টার সাইন করে এটাকে একটা লিগেল ডকুমেন্টে কনভার্ট করে ফেলে। কনভার্ট করার পর সে কি করে, এটা তো ধরেন এলসির আন্ডারে প্রেজেন্টেশন করে দেয়। করে দেওয়ার পর আলটিমেটলি সে একটা নোটিফিকেশন প্রোভাইড করে দেয় আপনার ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আমরা একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা ডিক্লারেশন প্রোভাইড করেছি, একটা শিপমেন্ট হয়েছে এটার এগেনস্টে। তাহলে আমরা নর্মালি দেখলাম যে ওপেন কাভার বা অ্যানুয়াল কাভারের এগেনস্টে নর্মালি আপনি এলসিতে যদি ইন্স্যুরেন্স ডকুমেন্ট চান, তাহলে আপনি ইন্স্যুরেন্স সার্টিফিকেট চাবেন অথবা ডিক্লারেশন আন্ডার ওপেন কাভার চাবেন, দুইটার একটা চাবেন যখন ওপেন কাভারের এগেনস্টে ইন্স্যুরেন্স কাভারেজটা প্রোভাইড করা হবে। অন দি আদার হ্যান্ড স্পেসিফিক কাভারেজটা কি, এটা কেস টু কেস বেসিস, ডিল বেসিসে, মানে স্পেসিফিক একটা পার্টিকুলার গুডসের মুভমেন্টের জন্য ইচ শিপমেন্টের জন্য সেপারেট ইন্স্যুরেন্স কাভারেজ প্রোভাইড করা হয়। তার মানে প্রত্যেকটা ট্রানজেকশনের এগেনস্টে একটা করে ইন্স্যুরেন্স পলিসি থাকবে, এক্ষেত্রে আর সার্টিফিকেটের প্রয়োজনীয়তা নাই। ইন জেনারেল টার্মে এটা কভারেজ প্রোভাইড করে না, এটা জাস্ট একটা স্পেসিফিক মুভমেন্টের জন্য। সে ফর আপনি বাংলাদেশ থেকে একটা শিপমেন্ট করতেছেন চায়না, এটার জন্য একটা ইন্স্যুরেন্স পলিসি ইস্যু হবে। আবার সে ফর বাংলাদেশ থেকে আপনি ইউকে তে শিপমেন্ট করছেন, এটার জন্য আলাদা সেপারেট একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইস্যু হবে। এই জন্য যখন স্পেসিফিক কাভারেজ প্রোভাইড করা হয় তখন এলসি তে নর্মালি ইন্স্যুরেন্স পলিসিটা চাওয়া হয়। তাহলে আমরা তিনটা ডকুমেন্টের হিসাব এখানে পেলাম। দ্যাট মিন যখন স্পেসিফিক কেস টু কেস বেসিসে শিপমেন্ট হয় তখন ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্ট। আর ওপেন কাভার বা অ্যানুয়াল কাভারের এগেনস্টে যখন শিপমেন্ট হয় তখন এলসিতে রিকোয়ার্ড ডকুমেন্ট শুড বি ইন্স্যুরেন্স সার্টিফিকেট অর ডিক্লারেশন আন্ডার ওপেন কাভার।
তবে একটা জিনিস মনে রাখবেন, ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট অথবা ডিক্লারেশনের যে সুপিরিয়র। কেন সুপিরিয়র আমরা এটা দেখ, পরের স্লাইডে মেবি আছে। তাহলে এভেলেবল ইন্স্যুরেন্স ডকুমেন্ট গুলো কি কি আছে ইন্ডাস্ট্রিতে, যদি আপনি যান ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে, তাহলে এভেলেবল মোর মোর অর লেস চার ধরনের ইন্স্যুরেন্স ডকুমেন্ট এভেলেবল ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে। একটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি, আমরা যেটা বললাম কেস টু কেস বেসিসে শিপমেন্টের ক্ষেত্রে। ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ইন্স্যুরেন্স ডিক্লারেশন আন্ডার ওপেন কভার, ওপেন কভার বা অ্যানুয়াল কভারের এগেনস্টে শিপমেন্ট হলে ইন্স্যুরেন্স সার্টিফিকেট আর ডিক্লারেশন। আর একটা হচ্ছে কাভার নোট। নাও, মেরিন ইন্স্যুরেন্স অ্যাক্ট 1906 ইন্স্যুরেন্স ডকুমেন্টের একটা ডেফিনেশন প্রোভাইড করেছে কিরকম: এ ডকুমেন্ট দ্যাট এভিডেন্সেস দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন অফ দ্য ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট অ্যান্ড ইজ ক্যাপাবল অফ বিং অ্যাসাইন্ড বাই ট্রান্সফার অর বাই এন্ডোর্সমেন্ট অ্যান্ড ট্রান্সফার। ফার্স্ট হচ্ছে, ইন্স্যুরেন্স ডকুমেন্ট হচ্ছে সেই ডকুমেন্ট যেখানে ওই ইন্স্যুরেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো মেনশন থাকে এবং অ্যাসাইনমেন্ট করা যায়, অ্যাসাইন করা যায়। ইটস অ্যান অ্যাসাইনেবল ডকুমেন্ট। অ্যাসাইনেবল কিভাবে অ্যাসাইনমেন্ট করা যায় এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তবে নর্মালি হচ্ছে, সে ফর একটা ইন্স্যুরেন্স ডকুমেন্টে এক্সপোর্টার ছিল অ্যাসিউর, সে পিছনে এন্ডোর্স করে আপনার আরেকজনকে অ্যাসিউর করে দিতে পারবে, মানে অ্যাসাইন করে দিতে পারবে আরেকজন পার্সনকে অ্যাসিউর হিসেবে। তার ফলে কি হবে, রাইট টু ক্লেমটা ট্রান্সফার হয়ে যাবে ফ্রম এক্সপোর্টার টু সেপারেট পার্সন। এটা ইস্যুইং ব্যাংকও হতে পারে এলসি টার্মস অ্যান্ড কন্ডিশন অনুসারে, আবার এটা ইম্পোর্টারও হতে পারে। বাট এইখানে এমআই মেরিন ইন্স্যুরেন্স অ্যাক্ট 1906-এ আপনার ইন্স্যুরেন্সের যেসব ক্লজ টজ বলা বলা আছে, এইটা দ্বারা একটা জিনিস বোঝা যায়, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে একমাত্র লিগালি এনফোর্সেবল ডকুমেন্ট। তাহলে ইন্স্যুরেন্স সার্টিফিকেট আর ডিক্লারেশনের কথা কেন আসতেছে? কারণ ইন্স্যুরেন্স সার্টিফিকেট ডিক্লারেশন ওয়াইডলি ইউজড হয়। ওয়ার্ল্ড ওয়াইড আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট, ইন্স্যুরেন্স ডিক্লারেশন আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্ট হিসেবে ওয়াইডলি ইউজড হয় এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। আমরা জানি ইউসিপি হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ব্যাংকিং প্র্যাকটিস অনুসারে ইউনিফর্ম প্র্যাকটিস যেগুলো আছে, এটাকে সবসময় অ্যাডাপ্ট করে। আর ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও ইউসিপি অ্যাডাপটিভ স্ট্র্যাটেজি নিয়েছে, মানে নর্মালি ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে যেসব ডকুমেন্ট অ্যাকসেপ্টেবল হয় ক্লেমের জন্য, সেই সব ডকুমেন্টগুলোকে অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট হিসেবে ইউসিপি আন্ডারটেক করেছে। এখন আমাদের একটা হিসাব বাকি আছে, সেটা হচ্ছে কাভার নোট। কাভার নোট কি? কাভার নোট নর্মালি আপনার ব্রোকার ইস্যু করে থাকে। ব্রোকার মানে সেলসম্যান, জাস্ট ইন্স্যুরেন্স কোম্পানির সেলসম্যান, তার নিজে ইস্যু করে থাকে। নর্মালি তার নিজের লেটার হেডে ইস্যু করে থাকে ব্রোকার। এবং এইটা একটা লিগেলি এনফোর্সেবল ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইস্যু হওয়ার আগে নর্মালি আপনার একটা কাভার নোট ইস্যু হয়ে থাকে এবং এই ডকুমেন্টটা সাইন্ড বাই ব্রোকার হয়। এবং এইটা দ্বারা একটা ইন্ডিকেশন প্রোভাইড করে যে আমরা এখন একটা কাভার নোট তোমাকে প্রোভাইড করছি, যখন শিপমেন্টটা হবে তখন তোমাকে আলটিমেটলি আমি একটা ইন্স্যুরেন্স পলিসি ইস্যু করবো। তার মানে তখনও কিন্তু একটা লিগালি এনফোর্সেবল ইন্স্যুরেন্স ডকুমেন্ট নাই, মানে জাস্ট একটা এগ্রিমেন্টে যাচ্ছে কাভার নোটের মাধ্যমে যে একটা সার্টেন পিরিয়ডে গিয়ে শিপমেন্ট হলে একটা ইন্স্যুরেন্স পলিসি ইস্যু হবে, যেটা লিগালি এনফোর্সেবল। বাট বাট মেরিন ইন্স্যুরেন্স অ্যাক্ট 1906 এর আন্ডারে কাভার নোটকে একটা এনফোর্সেবল লিগেল ইন্স্যুরেন্স ডকুমেন্ট হিসেবে কাউন্ট করা হয় না। দ্যাটস ওয়াই দ্যাটস ফর দ্য রিজন আর্টিকেল 28C বলছে কাভার নোটস উইল নট বি অ্যাকসেপ্টেড বিকজ অফ ইট ইজ নট রিকগনাইজড বাই মেরিন ইন্স্যুরেন্স অ্যাক্ট অ্যান্ড ইটস নট লিগালি এনফোর্সেবল। এই কারণে কাভার নোটকে অ্যাকসেপ্টেবল বলা হয় না। এই জন্য এলসির আন্ডারে আমরা যখন কোনো ইন্স্যুরেন্স ডকুমেন্ট চাবো, তখন কাভার নোটকে আমরা কোনো সময় ইন্স্যুরেন্স কাভার নোট চাবো না। যদি চাওয়া হয় তাহলে কিন্তু এটা আর্টিকেল 28-এর আন্ডারে চেক করা যাবে না, এটা আদার্স ডকুমেন্ট হিসেবে আপনাকে চেক করতে হবে আর্টিকেল 14-এর আন্ডারে। তাহলে কি আমরা এই ডিসকাশনের মাধ্যমে আমরা যেটা পেলাম, যে ইসিপির কোন কোন ডকুমেন্টস গুলোকে ইন্স্যুরেন্স ডকুমেন্ট হিসেবে কাউন্ট করে। আর্টিকেল 28-এ যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে দেখবেন ইন্স্যুরেন্স ডকুমেন্ট মিনস ইন্স্যুরেন্স পলিসি, ইন্স্যুরেন্স সার্টিফিকেট অর ডিক্লারেশন আন্ডার ওপেন কভার। এর মধ্যে ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে সবচেয়ে সুপিরিয়র। ইন্স্যুরেন্স পলিসি আছে দেখেই আপনার ইন্স্যুরেন্স সার্টিফিকেট ইস্যু হয় অথবা ডিক্লারেশন আন্ডার অ্যান ওপেন কভার ইস্যু হয়। ইন্স্যুরেন্স পলিসি না থাকলে কোনো সময় ইন্স্যুরেন্স সার্টিফিকেটও ইস্যু হবে না, কোনো সময় ইন্স্যুরেন্স ডিক্লারেশন আন্ডার অ্যান ওপেন কভারও ইস্যু হবে না। দ্যাটস ওয়াই আপনার আর্টিকেল 20D বলেছে
An insurance policy is acceptable in lieu of an insurance certificate or ডিক্লারেশন আন্ডার অ্যান ওপেন কভার। সিম্পলি যদি বলি, আপনি এলসিতে যদি ইন্স্যুরেন্স সার্টিফিকেট চান অথবা ডিক্লারেশন আন্ডার অ্যান ওপেন কভার চান, তাহলে ইন্স্যুরেন্স পলিসি প্রেজেন্ট করলেও অ্যাকসেপ্টেবল হবে। কারণ ইন্স্যুরেন্স পলিসি হচ্ছে সুপিরিয়র ডকুমেন্ট। এই রিলেটেড কোশ্চেন কিন্তু আপনার সিডিসিএস এ আসে। তো তাহলে আমি যদি সিম্পলি যদি একটা জিনিস বলি, যে আপনি যদি এলসিতে চান পলিসি, তাহলে পলিসি চাইলে পলিসি দিতে হবে, ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা ডিক্লারেশন অ্যাকসেপ্টেবল হবে না, আর কাভার নোট কোনো সময়ই অ্যাকসেপ্টেবল হবে না। আর যদি সার্টিফিকেট চান, তাহলে পলিসি প্রেজেন্ট করলেও হবে, সার্টিফিকেট প্রেজেন্ট করলেও হবে, কাভার নোট ইটস নট অ্যাকসেপ্টেবল। আবার ডিক্লারেশন আন্ডার অ্যান ওপেন কাভার যদি চান, তাহলে ডিক্লারেশন আন্ডার অ্যান ওপেন কাভার প্রেজেন্ট করলেও হবে, পলিসি প্রেজেন্ট করলেও হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, কোশ্চেন আসে না। এখন আপনি ইন্স্যুরেন্স ডকুমেন্ট সাইন কিভাবে করবেন, সাইনিং রিকোয়ারমেন্ট অফ ইন্স্যুরেন্স ডকুমেন্ট কিভাবে আপনি ফুলফিল করবেন। আর্টিকেল 28 এ এবং আইএসবিপি K2 এই দুইটা সাইনিং রিকোয়ারমেন্ট নিয়ে বলেছে। এখানে কি বলেছে দেখেন, অ্যান ইন্স্যুরেন্স ডকুমেন্ট সাচ অ্যাজ অ্যান ইন্স্যুরেন্স পলিসি, অ্যান ইন্স্যুরেন্স সার্টিফিকেট or a declaration under an open cover must appear to be issued and signed, মাস্ট অ্যাপিয়ার টু বি ইস্যুড অ্যান্ড সাইন্ড। দুইটা রিকোয়ারমেন্ট কিন্তু, ইস্যুড অ্যান্ড সাইন্ড। ইস্যুড মানে কি, ইস্যুড এর রিকোয়ারমেন্টটা কিভাবে ফুলফিল হয় এটা আপনি সিম্পলি মনে রাখবেন। লেটার হেডে, স্পেসিফিক লেটার হেডে যখন ইস্যু হয় ইস্যুয়ারের, তখনই আমরা ধরে নিব যে ওই ব্যক্তি কর্তৃক কি আপনার ওই ডকুমেন্টটা ইস্যু হয়েছে। এবং সাইন্ড, দুইটা রিকোয়ারমেন্ট ফুল করতে হবে, ইস্যুইং এবং সাইন্ড। তার মানে একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট, আইদার ইটস পলিসি, সার্টিফিকেট অর ডিক্লারেশন, must appear to be issued and signed by an insurance company, an underwriter or their agent or their proxies। তার মানে আমরা একটা হিসাব পেলাম কি, যে ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইস্যুড এবং সাইন্ড হতে হবে আইদার ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা অথবা আন্ডাররাইটার দ্বারা, অর দেয়ার এজেন্ট অর প্রক্সি। এই চার ধরনের ব্যক্তি ইন্স্যুরেন্স ডকুমেন্ট সাইন করতে পারবেন। আমরা যদি ট্রান্সপোর্ট ডকুমেন্টের সাথে একটু মিলানোর চেষ্টা করি, বিল অফ লেডিং এর সাথে, ওইখানে কি বলেছে, এই মানে ওইখানে বিল অফ লেডিং মাস্ট ইন্ডিকেট দ্য নেম অফ দ্য ক্যারিয়ার অ্যান্ড বি সাইন বাই দ্য ক্যারিয়ার মাস্টার অর দ্য নেমড এজেন্ট। তিনজন ব্যক্তি আপনার বিল অফ লেডিং সাইন করতে পারে, ক্যারিয়ার, মাস্টার অর দ্য নেমড এজেন্ট। আর এখানে ইন্স্যুরেন্স ডকুমেন্ট সাইন করতে পারে ইন্স্যুরেন্স কোম্পানি, আন্ডার রাইটার অর দ্যার এজেন্ট অর দ্যার প্রক্সিস, চারজন ব্যক্তি সাইন করতে পারে। লেটস, আপনি ডিফাইন করার চেষ্টা করেন যে ইন্স্যুরেন্স কোম্পানি আপনি বুঝলেন যে একটা লিগেল এন্টিটি, কর্পোরেট এন্টিটি, বাট হোয়াট অ্যাবাউট আন্ডার রাইটার। তাহলে এক্ষেত্রে যদি আমরা একটু ব্যাকে যাই, ব্যাক টু 16th সেঞ্চুরি, আপনি যদি 16 কি বলে এটা, 16তম না কি বলে, আচ্ছা, যাই হোক 16th শতাব্দীতে আপনি যদি যান, তখন এডওয়ার্ড লয়েডস নামক এক ব্যক্তির একটা কফি শপ ছিল। যারা ইন্স্যুরেন্স নিয়ে বিবিএ করার সময় যখন আপনার ইন্স্যুরেন্সের সাবজেক্টটা পড়েছেন, তখন আপনারা এই গল্পটা জানেন, পড়েছেন, যে এডওয়ার্ড লয়েডসের একটা কফি শপ ছিল, যেটা মূলত আড্ডাখানা ছিল আপনার মার্চেন্ডাইজারদের, শিপ ওনারদের এবং আন্ডার রাইটারদের। ওই এডওয়ার্ড লয়েডসের কফি শপে আপনার কোন শিপ মুভমেন্ট করছে, কোন গুডস নিয়ে কোথায় যাচ্ছে, কখন যাচ্ছে, কোন শিপটা হচ্ছে আপনার আলটিমেটলি মেরিন পেরিলসের সম্মুখীন হয়েছে অথবা ডাকাতির সম্মুখীন হয়েছে, এই রিলেটেড সমস্ত ইনফরমেশন আপনার ওই এডওয়ার্ড লয়েডসের কফি শপে থাকতো। যার ফলে যার ফলে যার ফলে আন্ডার রাইটাররাও এখানে আসা শুরু করলো ধীরে ধীরে। আন্ডার রাইটার কারা? আপনি যদি বলেন যে অর্থের যে মহাজনী কারবার করে না, গ্রামে সুদের কারবার করে, এটা তো ইন্ডিভিজুয়াল এন্টিটি। তারা জাস্ট গ্রামের মানুষজনকে আপনার সুদের বিনিময়ে টাকা, ঋণ প্রোভাইড করত। কিন্তু আর ওই ওই সময়টাতে কি ছিল, 16th শতাব্দীতে, তখন কোনো ইন্স্যুরেন্স মানে আপনার অত বেশি মানে ফর্মালাইজড এন্টিটি ছিল না। এই আন্ডার রাইটাররা ইন্ডিভিজুয়াল পার্সন থাকতো এবং তারা খুব ওয়েলদি পার্সন পার্সন ছিল। তারা কি করত, ওই মেরিন রিস্কের এগেনস্টে কাভারেজ প্রোভাইড করত। তারা রিস্কটাকে অ্যাসেস করতো, গুডসের নেচারটা দেখতো, দেখে তারা একটা প্রিমিয়াম সেট করে আলটিমেটলি তারা ওই রিস্কটা তারা নিজেরা বিয়ার করতো। তখন কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নাই আলটিমেটলি।
ওই ইন্স্যুরেন্স ডকুমেন্টের সমস্ত টার্মস এন্ড কন্ডিশন লেখার পরে লাস্টে গিয়ে একদম নিচে আন্ডারে ইন্স্যুরেন্স ডকুমেন্টের আন্ডারে আপনার তাদের নামটা লেখা থাকতো। এই জন্য এদেরকে বলা হতো আন্ডার রাইটার। তাদের বেসিক কাজ ছিল রিস্ক অ্যাসেসমেন্ট করা, প্রিমিয়ামটা সেট করা, আর কতটুকু রিস্ক তারা কাভারেজ প্রোভাইড করবে এটা তারা ডিটারমাইন করতো। রিস্ক এসেসার হিসেবে তারা কাজ করতো। এরপর আপনার ধীরে ধীরে যখন আলটিমেটলি ইন্স্যুরেন্স বিজনেসটা আপনার হাইলি ফর্মালাইজড হলো এবং ইন্স্যুরেন্স কোম্পানি মূলত প্রতিষ্ঠিত হলো 1800 শতাব্দীর দিকে। এরপর আন্ডার রাইটাররা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করত। তারপরে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো স্পেসিফিক আন্ডার রাইটারকেও অ্যাপয়েন্ট করত, যাতে তারা ইন্ডিভিজুয়াল কেস টু কেস শিপমেন্ট বেসিসের উপর বেস করে রিস্কটা অ্যাসেস করে পলিসি আপনার সেল করতে পারে, প্রিমিয়ামটাও সেট করতে পারে। এইভাবে তারা আন্ডার রাইটাররা কাজ করতো। তার মানে ইন্স্যুরেন্স বিজনেস শুরুই হয়েছে আন্ডার রাইটারদের হাত ধরে। পরে গিয়ে অতিরিক্ত মাত্রায় ক্যাপিটাল প্রোভাইড করে এবং আপনার লিগ্যাল এন্টিটি হিসেবে প্রতিষ্ঠিত হয়ে ইন্স্যুরেন্স বিজনেসটাকে আরো বেশি সংগঠিত করেছে ইন্স্যুরেন্স কোম্পানি। তাহলে আমরা যদি ব্যাক টু দা ডিসকাশনে আসি, তাহলে ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি সাইন করতে পারে, আন্ডার রাইটার সাইন করতে পারে, অর দ্যার এজেন্ট অর দ্যার প্রক্সিস সাইন করতে পারে। তাহলে আমরা ফার্স্ট একটা জিনিস দেখি যে ইন্স্যুরেন্স কোম্পানি কিভাবে সাইন যে করলো এটা আপনি কিভাবে ফুলফিল করবেন। দেখেন, এখানে সাইন করেছে, সাইন করার পর উপরে লিখে দিচ্ছে ফর এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড। এই ইন্স্যুরেন্স ওয়ার্ডটা দ্বারা আপনি বুঝছেন যে এই যে সাইন করেছে এই এন্টিটা হচ্ছে একটা ইন্স্যুরেন্স কোম্পানি। আমরা যদি বিল অফ লেডিং এর সাথে মিলাই, যখন কেরিয়ার সাইন করে তখন কিন্তু বলতে হয় অ্যাস কেরিয়ার, নাম লেখার পরে বলতে হয় অ্যাস কেরিয়ার। কিন্তু ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিন্তু তা না, ইন্স্যুরেন্স ক্ষেত্রে একটু ডিফারেন্ট। যে আপনি যদি এই নাম দেখেই বুঝেন যে সাইন করেছে সে হচ্ছে এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড, সে একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে ধরে নেবেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্তৃক সাইন হয়েছে। অথবা আন্ডার রাইটারের কথা যদি ধরেন, এখানে সাইন করেছে, উপরে লিখেছে ফর টোকিও মেরিন কিল আন্ডার রাইটার। তাহলে আমরা দুইটা হিসাব পেয়ে গেলাম চারটার ভিতরে। ইন্স্যুরেন্স কোম্পানি সাইন কিভাবে সাইন করে এবং কিভাবে ইন্ডিকেশন প্রোভাইড করে, এবং আন্ডার রাইটার যখন সাইন করে তখন সে যে আন্ডার রাইটার হিসেবে সাইন করেছে এইটার কিভাবে ইন্ডিকেশন প্রোভাইড করে। এখানে কিন্তু অ্যাজ ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাজ আন্ডার রাইটার এই কথা লেখার প্রয়োজন নাই। যা শুধু নেম দেখে যদি আপনি বুঝেন যে ইন্স্যুরেন্স কোম্পানি সাইন করেছে অথবা আন্ডার রাইটার সাইন করেছে, দ্যাটস এনাফ। নাও, তাহলে প্রক্সি বা এজেন্ট যখন সাইন করে তাহলে ওই রিকোয়ারমেন্টটা কিভাবে ফুলফিল হয়। আমি যদি আগে সাম আপ করি, তাহলে হচ্ছে একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট এজেন্ট অথবা প্রক্সিও সাইন করতে পারে। তবে এজেন্ট বা প্রক্সি হিসেবে সাইন করলে তাকে অবশ্যই বলতে হবে সে কার বিহাবে, কার এজেন্ট অথবা কার প্রক্সি হিসেবে সাইন করছে। তাকে বলতে হবে অ্যাজ এজেন্ট of the insurance company or as agent for or on behalf of the insurance company অথবা proxy of the insurance company। এজেন্ট আর প্রক্সির মধ্যে বেসিক ডিফারেন্সটা কি? এজেন্ট হচ্ছে আপনার আলটিমেটলি একটা কর্পোরেট এন্টিটি বা অথবা লিগেল এন্টিটি, বাট প্রক্সি হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পার্সন। এবং প্রক্সির সাইন করার রাইট অনেক সময় পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে প্রক্সিকে আপনার সাইনিং করার অথরিটিটা প্রোভাইড করা হয়ে থাকে। অনেক সময় ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে এটার প্র্যাকটিস আছে। তাহলে আমরা ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে কি, যখন এজেন্ট অথবা প্রক্সি সাইন করে তখন তাকে অবশ্যই বলতে হবে অ্যাজ এজেন্ট অর অ্যাজ প্রক্সি ফর অর অন বিহাফ অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অর আন্ডার রাইটার, এইটা মেনশন করতে হবে। আইএসবিপি K4 এটাকে আবার ফার্দার এক্সটেন্ড করছে। এক্সটেন্ড কিভাবে করছে, যে ও যখন এজেন্ট হিসেবে বা প্রক্সি হিসেবে সাইন করছে তখন অবশ্যই অবশ্যই ইন্স্যুরেন্স কোম্পানি বা আন্ডার রাইটারের নাম বলতে হবে যার অন বিহাভে সে সাইন করছে। তাহলে দুইটাই রিকোয়ারমেন্ট, ইন্স্যুরেন্স এজেন্ট অথবা প্রক্সি যদি নিজে সাইন করে তাহলে তাকে কার অন বিহাভে সে সাইন করছে এটা বলতে হবে, ইন্স্যুরেন্স কোম্পানি না আন্ডার রাইটার এটা বলতে হবে, এবং সাথে সাথে ইন্স্যুরেন্স কোম্পানি অথবা আন্ডার রাইটারের নামটাও এখানে মেনশন করে দিতে হবে। যদি ইন্স্যুরেন্স কোম্পানি আন্ডার রাইটারের নাম মেনশন না করে তাহলে ইটস এ ডিসক্রিপেন্সি। তাহলে দেখি কিভাবে করে, দেখেন, মার্শ অ্যাজ এজেন্ট ফর এবিসি ইন্স্যুরেন্স কোম্পানি, দুইটা রিকোয়ারমেন্ট সে ফুলফিল করেছে। মার্শ এজেন্ট হিসেবে সাইন করেছে, কার এজেন্ট হিসেবে? ফর এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড। এটা দ্বারা আপনি বুঝছেন যে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি এবং এর নামটা এখানে মেনশন করে দিয়েছে, ব্র্যাড পিট সাইন করেছে অ্যাজ এ সিনিয়র ম্যানেজার। তার মানে আপনি এই সাইনিং রিকোয়ারমেন্টটা এটা ফুলফিল করে দিল। সেকেন্ড এক্সাম্পলটা দেখেন, ভিন ডিজেল অ্যাজ প্রক্সি সে সাইন করেছে। কার প্রক্সি হিসেবে সাইন করেছে?
ফর টোকিও মেরিন কিলন আন্ডার রাইটার। কার অন বিহেভে সে সাইন করেছে, আন্ডার রাইটারের, এটা সে মেনশন করে দিয়েছে। একই সাথে আন্ডার রাইটারের নামটাও সে মেনশন করে দিয়েছে যে টোকিও মেরিন কিলন আন্ডার রাইটার। দেখেন সেম প্যারাগ্রাফের একটু ডিফারেন্স আছে। একটু ডিফারেন্সটা কি, এটা ইন্স্যুরেন্স আপনার বিল অফ লেডিং এর মতোই। আমরা দেখেছি না যে এজেন্ট যখন কেরিয়ারের এজেন্ট সাইন করে তখন তাকে অবশ্যই বলতে হয় অ্যাজ এজেন্ট অফ দ্য কেরিয়ার, এবং ওইখানে কেরিয়ারের নামটা থাকে। তবে আমরা কিন্তু বিল অফ লেডিং এ আরেকটা জিনিস জানি, যে কেরিয়ারের নাম যদি অন্য কোথাও আইডেন্টিফাইড থাকে তাহলে সাইনিং ফিল্ডে আলটিমেটলি আর কেরিয়ারের নামটা না থাকলেও চলে। দ্যাট মিনস তখন কিন্তু অ্যাজ এজেন্ট অফ দ্য কেরিয়ার লিখলেই হয়, আর কেরিয়ারের নামটা না লিখলেও চলে। K4 এর ক্ষেত্রেও সেম রুলসই। আপনার অ্যাজ এজেন্ট অর প্রক্সি অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অর আন্ডার রাইটার সে সাইন করতে পারবে, এবং ইন্স্যুরেন্স অথবা আন্ডার রাইটারের নামটা মেনশন করার দরকার নাই যদি ডকুমেন্টের অন্য কোথাও ইন্স্যুরেন্স কোম্পানি অথবা আন্ডার রাইটারের নামটা আইডেন্টিফাই করা থাকে। তাহলে কিভাবে হতে পারে এটা দেখেন। দেখেন ইন্স্যুরার হিসেবে আইডেন্টিফাই করা ছিল বা এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড। এখানে দেখেন মার্শ অ্যাজ এজেন্ট ফর ইন্স্যুরার। ইন্স্যুরারকে একটা ইন্স্যুরেন্স কোম্পানি অলরেডি আইডেন্টিফাইড। মার্শ এজেন্ট হচ্ছে ইন্স্যুরার মানে ইন্স্যুরেন্স কোম্পানির, এবং এবিসি ইন্স্যুরেন্স অলরেডি আইডেন্টিফাইড হ্যাঁ, এই জন্য সাইনিং ফিল্ডে আর বলার দরকার নাই মার্শ অ্যাজ এজেন্ট ফর এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড। অথবা সে যদি মেনশনও করে কোনো সমস্যা নাই, মেনশন করলেও চলবে না করলেও চলবে। মানে একটা বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে যে ফুলফিল করতে হবে যে অন্য কোথাও ইন্স্যুরেন্স কোম্পানি অথবা আন্ডার রাইটারের নামটা আইডেন্টিফাই করা আছে। তাহলে এক্ষেত্রে আর সাইনিং ফিলে আপনার বলা দরকার নাই যে এজেন্ট প্রক্সি যে সাইন করছে, এই ক্ষেত্রে আর ওই আন্ডার রাইটার অথবা ইন্স্যুরেন্স কোম্পানির নামটা প্রোভাইড করার প্রয়োজনীয়তা নাই। নাও K2B তে কি বলেছে দেখেন। When an insurance company appears to have been signed by an agent or proxy for or on behalf of the insurance company or underwriter, the name of the agent or proxy need not to be stated. এটা যদি আমি এটাও যদি বিল অফ লিডিং এর সাথে মিলাই, বিল অফ লিডিং এ কিন্তু একটা জিনিস মেনশন আছে, মাস্ট বি সাইনড বাই ক্যারিয়ার অর দ্য নেইমড এজেন্ট অর মাস্টার অর দ্য নেইমড এজেন্ট। তার মানে বিল অফ লেডিং এ যদি এজেন্ট সাইন করে তাহলে অবশ্যই অবশ্যই তার নাম থাকতে হয়। বাট ইন্স্যুরেন্স ডকুমেন্টে কিন্তু এইখানে কিন্তু ডিফারেন্সটা এই দুইটার ভিতরে। তার মানে ইন্স্যুরেন্স ডকুমেন্ট যখন এজেন্ট অর প্রক্সি সাইন করে তখন এজেন্ট অথবা প্রক্সির নাম মেনশন না করলেও চলবে, এটা কমপ্লাইন্ট ডিসক্রিপেন্ট না। দেখেন অ্যাজ এজেন্ট ফর এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড, জাস্ট অ্যাজ এজেন্ট বলছে, এখানে এজেন্টের নামটা মেনশন করেনি, ইটস কমপ্লাইন্ট। জাস্ট সে কার এজেন্ট হিসেবে কাজ করছে, ইন্স্যুরেন্স কোম্পানি না আন্ডার রাইটার, এটা সে মেনশন করে দিয়েছে, দ্যাটস এনাফ। এজেন্টের নাম থাকার প্রয়োজনীয়তা নাই। আর দেখেন এখানে সেম জিনিসই অ্যাজ প্রক্সি সাইন করেছে ফর টোকিও মেরিন কিলন আন্ডার রাইটারের পক্ষ থেকে। এই এইখানে আপনার প্রক্সির নাম মেনশন করা থাকার প্রয়োজনীয়তা নাই। নাও আমরা যদি ফ্রেড ফরওয়ার্ডার বিল অফ লিডিং নিয়ে একটু, আমরা যখন আগে কথা বলেছিলাম যদি আপনারা মনে করতে পারেন, আমরা জানি যে ফ্রেড ফরওয়ার্ডারের বিল অফ লিডিং নর্মালি অ্যাকসেপ্টেবল না। মানে অ্যাজ এ ফ্রেড ফরওয়ার্ডার হিসেবে সে যদি বিল অফ লিডিং সাইন করে তাহলে ওইটা অ্যাকসেপ্টেবল না। কিন্তু ফ্রেড ফরওয়ার্ডার কিন্তু অ্যাজ এজেন্ট অফ দ্য কেরিয়ার অথবা অ্যাজ এজেন্ট অফ দ্য মাস্টার কিন্তু সে ফ্রেড ফরওয়ার্ডার হিসেবে সাইন করতে পারবে। ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও অনেকটা সেম রকমের রিকোয়ারমেন্ট, এবং এটা প্র্যাকটিসও আছে। প্র্যাকটিসটা কিরকম, অনেক সময় ইন্স্যুরেন্স ডকুমেন্ট, পলিসি অথবা সার্টিফিকেট ইন্স্যুরেন্স ব্রোকারের ওন স্টেশনারিতে ইস্যু হয়, এইটা অ্যাকসেপ্টেবল। বাট ওইখানে বেসিক রিকোয়ারমেন্ট যেটা ফুলফিল করতে হবে যে স্টেশনারি ব্রোকারের স্টেশনারি হতে পারবে, সমস্যা নাই, বাট ইন্স্যুরেন্স ডকুমেন্ট মাস্ট বি সাইন্ড বাই অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি অর আন্ডাররাইটার অর দ্যার এজেন্ট অর প্রক্সি। তার মানে আমরা শুরুতে যেরকম সাইনিং রিকোয়ারমেন্ট দেখছিলাম যে ইন্স্যুরেন্স ডকুমেন্ট মাস্ট বি ইস্যুড অ্যান্ড সাইন্ড বাই দ্য ইন্স্যুরেন্স কোম্পানি, আন্ডাররাইটার অর দ্যার এজেন্ট অর দ্যার প্রক্সি, ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে। ইন্স্যুরেন্স ব্রোকারের স্টেশনারিতে হলেও কোনো সমস্যা নাই। বাট এইখানেও ফ্রেড ফরওয়ার্ডার বিল অফ লিডিং এর মতো একটা পারমিশন প্রোভাইড করেছে যে
ইন্স্যুরেন্স ব্রোকার অ্যাজ এজেন্ট অর প্রক্সি অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অর আন্ডাররাইটার হিসেবে সে সাইন করতে পারবে, মানে সে এজেন্ট অর প্রক্সি হিসেবে সে সাইন করতে পারবে। দেখেন এই এক্সাম্পলটা দেখেন, আপনি যখন হেডিং এ যাচ্ছেন, স্টেশনারির দিকে দেখছেন, এখানে দেখেন মার্শ অ্যান ইন্স্যুরেন্স ব্রোকারেজ ফার্ম। এখানে একদম স্পেসিফিক্যালি আপনি দেখতে পাচ্ছেন যে স্টেশনারিটা বা লেটার হেডটা হচ্ছে একজন ইন্স্যুরেন্স ব্রোকারের, মানে এই ক্ষেত্রে কিন্তু ব্রোকার তার নিজের ওন ক্যাপাসিটিতে সাইন করার রাইট রাখে না, অ্যাজ এ ব্রোকার হিসেবে সে সাইন করতে পারবে না। তাহলে সে কি হিসেবে সাইন করতে পারবে? মার্শ অ্যাজ এজেন্ট ফর এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড। ইন্স্যুরেন্স লিমিটেড ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্ট হিসেবে সে সাইন করতে পারবে, এটা অ্যাকসেপ্টেবল। নাও কে টু সিটা যদি আমরা খেয়াল করি, when an issuer is identified as insurer, মানে যখন ইন্স্যুরেন্স ডকুমেন্টে ইস্যুয়ার হ্যাজ অলরেডি বিন আইডেন্টিফাইড অ্যাজ ইন্স্যুরার, দেন দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্ট নিড নট ইন্ডিকেট দ্যাট ইটস অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি অর আন্ডাররাইটার। তার মানে ইস্যুয়ার যখন ইন্স্যুরার হিসেবে অলরেডি আইডেন্টিফাইড হয়ে যাবে, তখন আর বলার প্রয়োজন নাই অথবা ইন্ডিকেশন প্রোভাইড করার প্রয়োজন নাই যে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি অথবা আন্ডাররাইটার। দেখেন কিভাবে হয়। অ্যাক্সা এক্সেল, এটা ওয়ার্ল্ড ওয়াইড নোন একটা ইন্স্যুরেন্স কোম্পানি, সে ইন্স্যুরার হিসেবে আইডেন্টিফাইড হয়ে গেছে। এখন সাইনিং ফিলে এসে জাস্ট সে ইন্স্যুরার হিসেবে সাইন করেছে, আদার্স কোনো ইন্ডিকেশন প্রোভাইড করার দরকার নাই যে সে এটা ইন্স্যুরেন্স কোম্পানি সাইন করেছে, না আন্ডাররাইটার সাইন করেছে, না এজেন্ট না প্রক্সি সাইন করেছে, এটা বলার দরকার নাই, প্রয়োজনীয়তা নাই। থার্ড হচ্ছে, আমরা যে কাভার নোটের সরি ইন্স্যুরেন্স সার্টিফিকেট আর ডিক্লারেশনের কথা বললাম, যে ওখানে একটা কাউন্টার সিগনেচারের রিকোয়ারমেন্ট অনেক সময় থাকে, ঠিক সেম ভাবে আপনার এন্ডে যদি একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট প্রেজেন্ট হয় এবং ওইখানে যদি বলা থাকে যে ইন্স্যুরেন্স ডকুমেন্টের কাউন্টার সিগনেচার প্রয়োজন আছে এটা ভ্যালিড হওয়ার জন্য, যেরকম যদি বলে যে দিস ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইজ নট ভ্যালিড আনলেস কাউন্টার সাইন্ড বাই ইস্যুয়ার অ্যাসিউড অর নেমড এন্টিটি, তখন ওই ইন্স্যুরেন্স ডকুমেন্টে অবশ্যই অবশ্যই ওই স্পেসিফিক এন্টিটির কাউন্টার সিগনেচার থাকতে হবে, না হলে ওই ডকুমেন্টটা ভ্যালিড লিগালি এনফোর্সেবল ডকুমেন্ট না। এক্সাম্পলটা দেখেন, ইন্স্যুরার, এটা একটা ইন্স্যুরেন্স সার্টিফিকেট আপনি ধরে নেন, ইন্স্যুরার এবিসি ইন্স্যুরেন্স লিমিটেড, এবং তার পক্ষ থেকে মার্শ অ্যাজ এজেন্ট হিসেবে সে সাইন করে দিয়েছে, এবং এইখানে একটা ইন্ডিকেশন ছিল দিস ডকুমেন্ট ইজ নট ভ্যালিড আনলেস কাউন্টার সাইন্ড বাই দ্য অ্যাসিউড। এরকম ইন্ডিকেশন দিয়ে 10-12টা ইন্স্যুরেন্স সার্টিফিকেট বা ডিক্লারেশন এক্সপোর্টারকে প্রোভাইড করে দিয়েছে। দেন যখন ধরেন আপনার স্টারলিংকের ম্যাটেরিয়ালস আপনি নিয়ে আসবেন বাংলাদেশে, তখন আলটিমেটলি শিপমেন্টের পরে যখন শিপমেন্টটা হয়ে যাবে, তখন সে ফর ইলন মাস্ক একটা কাউন্টার সাইন করে দিবে যে এই ইন্স্যুরেন্স ডকুমেন্টটা ভ্যালিড করার জন্য। যখন সে সাইন করে দিল তখন এই ইন্স্যুরেন্স ডকুমেন্টটা ভ্যালিড হয়ে গেল। মানে বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্টে যদি কাউন্টার সিগনেচারের প্রয়োজন হয় তাহলে এটা মাস্ট বি কাউন্টার সাইন থাকতেই হবে। নাও ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আরেকটা প্র্যাকটিস হচ্ছে যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আপনার অনেক সময় ট্রেডিং নেম দ্বারা আইডেন্টিফাইড হয়। কি রকম ট্রেডিং নেম জিনিসটা কি? যেমন আমি যদি লুজলি বলি যে আমরা বলি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, আমরা বলি সাউথ ইস্ট ব্যাংক পিএলসি, আমরা কিন্তু অনেক সময় সংক্ষেপে বলি এসিবি পিএলসি, এরকমই বলি, অথবা এসআইবিএল বলি, অথবা ডিবিবিএল বলি, অথবা বিবি বলি, এরকম আমরা শর্ট ফর্মে বলি। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতেও এরকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে অনেক সময় শর্ট ফর্মে বলা হয়। এর আগের এক্সাম্পল আমরা দেখলাম যে এক্সা এক্সেল, এক্সা এক্সেল এর ফুল ফর্ম মানে হচ্ছে আপনার এক্সা এক্সেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, শর্টলি তারা বলে এক্সা এক্সেল বলে। তো এইরকম ইন্স্যুরেন্স ডকুমেন্টের ক্ষেত্রে একটা প্র্যাকটিস হচ্ছে যে সাইন করার পরে নিচে যা শুধু শর্ট ফর্মটা বলে দেয়। যেমন সে ফর আপনি যদি এই এক্সাম্পলটা দেখেন, এটা অ্যাকসেপ্টেবল, এটা অ্যাকসেপ্টেবল, বাট তাকে একটা রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে। রিকোয়ারমেন্টটা কি? ডকুমেন্টের অন্য কোথাও এ একটা ইন্ডিকেশন প্রোভাইড করতে হবে যে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি। সাইনিং ফিল্ডে শর্ট ফর্ম ইউজ করতে পারবে, বা আদার বা ডকুমেন্টের আদার্স কোনো জায়গায় এটা যে ইন্স্যুরেন্স কোম্পানি এটা ইন্ডিকেশন থাকতে হবে। এটা আপনার লেটার হেডে থাকলেও, মানে একদম হেডিং এ থাকলেও এটা অ্যাকসেপ্টেবল। যেমন কিরকম দেখেন আপনি, এটা ধরে নিচ্ছে ফর একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট, এইটা হচ্ছে তার লেটার হেড, লেটার হেডে এ এ ইন্স্যুরেন্স লিমিটেড বলা আছে, কিন্তু সাইনিং ফিল্ডে গিয়ে সে জাস্ট ডাবল এ দিয়ে সাইন করে দিয়েছে, ইটস অ্যাকসেপ্টেবল।
কিন্তু এখানে লেটার হেডে যদি এ এ ইন্স্যুরেন্স লিমিটেড লেখা না থাকতো, এইখানে যদি নিচে সে জাস্ট ডাবল এ দিয়ে সাইন করতো, তাহলে কিন্তু এটার অ্যাকসেপ্টেবল হতো না। তার মানে কি, আপনি শর্ট ফর্মে সাইন করতে পারবেন, কিন্তু আপনার আলটিমেটলি অন্য কোথাও আপনার ফুল ইন্স্যুরেন্স কোম্পানিটাকে আইডেন্টিফাইড করা থাকতে হবে। এতক্ষণ আমরা যে সাইনিং এর রিকোয়ারমেন্টটা দেখলাম, এটা হচ্ছে আলটিমেটলি যখন একটা সিঙ্গেল ইন্স্যুরার বা ইন্স্যুরেন্স কোম্পানি একটা সিঙ্গেল ট্রানজেকশনকে কাভারেজ প্রোভাইড করে, তখন সাইনিং রিকোয়ারমেন্টটা কি হবে। এটা হচ্ছে এটা। তার মানে কি, দেখেন এখানে বেসিক সাইনিং রিকোয়ারমেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স ডকুমেন্ট মাস্ট বি ইস্যুড অ্যান্ড সাইন্ড বাই অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি, আন্ডাররাইটার অর দেয়ার এজেন্ট অর দেয়ার প্রক্সি। বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে এটা, কিন্তু সাইনিং রিকোয়ারমেন্ট ফুলফিল এর ভেরিয়েশন কিন্তু অনেক বেশি। কারণ ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে প্র্যাকটিসটা এখানে অনেক অনেক বেশি অ্যাকসেপ্টেবল প্র্যাকটিস আছে, বাট মূল থিম হচ্ছে আমি আগে যেই জিনিসটা বললাম এইটা। তাহলে এই সাইনিং রিকোয়ারমেন্ট গুলো কিভাবে ফুলফিল করা যায়? ইন্স্যুরেন্স কোম্পানি জাস্ট নাম দেখে যদি বোঝা যায় যে এটা একটা ইন্স্যুরেন্স কোম্পানি, তাহলে সাইন করার পরে তার নিজের নাম লিখে দিলে হবে। আন্ডার রাইটারের ক্ষেত্রে সেম রিকোয়ারমেন্ট, বাট এজেন্ট অর প্রক্সি যদি সাইন করে, তাহলে তাকে অবশ্যই বলতে হবে যে হি হ্যাজ বিন সাইন্ড অ্যাজ অ্যান এজেন্ট অর প্রক্সি অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অর আন্ডার রাইটার। আর এজেন্টের নাম মেনশন করার প্রয়োজন নাই। তবে সে যেই ইন্স্যুরেন্স কোম্পানির বিহাভে সাইন করছে, তার নামটা ওইখানে অবশ্যই মেনশন থাকতে হবে, অথবা আন্ডার রাইটারের নামটা মেনশন থাকতে হবে। তবে ট্রান্সপোর্ট ডকুমেন্টের অন্য কোথাও যদি ইন্স্যুরেন্স কোম্পানি বা আন্ডাররাইটারের নেম আইডেন্টিফাইড করা থাকে, তাহলে সাইনিং ফিল্ডে জাস্ট অ্যাজ অ্যান এজেন্ট অফ ইন্স্যুরেন্স কোম্পানি আর আন্ডাররাইটার সাইন করলে হবে। এক্ষেত্রে সাইনিং ফিল্ডে আর আন্ডাররাইটার অথবা ইন্স্যুরারের নাম মেনশন করার প্রয়োজন নাই। কাউন্টার সাইনের প্রয়োজন পড়লে কাউন্টার সিগনেচার প্রোভাইড করতে হবে। আবার অনেক সময় ট্রেড নেম ইউজ করেও আপনার সাইন করার প্র্যাকটিসটা আছে, এটাও অ্যাকসেপ্টেবল, provided that the insurance company has been identified elsewhere in the document, আদার্স কোনো জায়গায় ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে আইডেন্টিফাই করা থাকলে হবে। আবার ব্রোকারের স্টেশনারিতে, ইন্স্যুরেন্স ব্রোকারের ওন স্টেশনারিতেও আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্ট ইস্যু হতে পারে, তবে সাইন করতে হবে ওই চার ব্যক্তিকে, ইন্স্যুরেন্স কোম্পানি, আন্ডাররাইটার অর দ্যার এজেন্ট অর প্রক্সি। বাট ব্রোকার অ্যাজ অ্যান এজেন্ট অর প্রক্সি হিসেবে সাইন করতে পারবে, অ্যাজ অ্যান এজেন্ট অর প্রক্সি অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি অর আন্ডাররাইটার হিসেবে সাইন করতে পারবে। বেসিক যদি আপনি এইভাবে জিনিসটা মনে রাখেন, তাহলে মাথায় থাকবে ইন্স্যুরেন্স ডকুমেন্টের সাইনিং রিকোয়ারমেন্টটা এইভাবে ভ্যারি করে। এবার আসেন, যখন একটা ট্রানজাকশন অনেক বড় হয়, ধরেন একটা শিপমেন্ট হবে $100 মিলিয়ন শিপমেন্ট হবে, তার মানে তখন কিন্তু একটা স্পেসিফিক ইন্স্যুরেন্স কোম্পানি বা আন্ডাররাইটার কিন্তু একা ওই রিস্কটা বিয়ার করতে পারবে না। তখন তারা সিন্ডিকেশন অ্যারেঞ্জমেন্টে যায়। So, আবার বাংলাদেশে যদি আপনি বলেন, সিম্পলি বলেন, আমরা যে সিন্ডিকেট ফাইন্যান্সিং করি, একটা লিড অ্যারেঞ্জার থাকে, সে হচ্ছে গিয়ে আদার্স অন্যান্য ব্যাংকের সাথে কথা বলে এগ্রিমেন্টে গিয়ে ফুল মানে তারা ফান্ড ফাইন্যান্সিংটা শেয়ার করে একটা বড় একটা অ্যামাউন্টের ফাইন্যান্সিং করে থাকে, সিন্ডিকেট ফাইন্যান্সিং করে থাকে। এখানে একটা লিড ফাইন্যান্সিং ব্যাংক বা লিড অ্যারেঞ্জার থাকে। এরকম যখন বড় একটা রিস্ককে কাভারেজ প্রোভাইড করে ওই মানে মাল্টিপল ইন্স্যুরেন্স কোম্পানি বা ইন্স্যুরার, তখনও এই ক্ষেত্রে ধরেন আপনার বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি ধরেন, এক্ষেত্রে আন্ডার রাইটার নাই বা সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট নাই। এক্ষেত্রে একটা ইন্স্যুরেন্স কোম্পানি একটা লিড ইন্স্যুরার হিসেবে কাজ করবে। কাজ করে সে এই রিস্কটা আদার্স ইন্স্যুরেন্স কোম্পানির সাথে শেয়ারিং এ যাবে। যাওয়ার পর তারা একটা ফর্মাল এগ্রিমেন্টে যাবে। দেওয়ার পর তারা এই ট্রানজ্যাকশনের এগেনস্টে একটা পলিসি ইস্যু হবে। ওই পলিসিতে সমস্ত ইন্স্যুরারের নাম থাকবে, তাদের ডিটেলস থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, এবং প্রত্যেক ইন্স্যুরার কি পরিমাণ রিস্ক শেয়ার করছে ওইটার ইন্ডিকেশনও থাকবে। কিন্তু এই যে পলিসিটা ইস্যু করবে, এই পলিসিটা কিন্তু অনেক বড় একটা পলিসি থাকে। তো আলটিমেটলি যখন পলিসিটা অনেক বড় হয়ে থাকে, 10-12 পাতার হয়ে থাকে, তখন কিন্তু আলটিমেটলি ওইটা একটা ইন্স্যুরেন্স একটা ডকুমেন্টারি ক্রেডিট ট্রানজাকশনের এগেনস্টে অনেক সময় প্রেজেন্ট করা ফিজিবল না। তখন কি করে, ওই লিড অ্যারেঞ্জার বা লিড ইন্স্যুরার একটা সার্টিফিকেট বা ডিক্লারেশন, নর্মালি সার্টিফিকেট প্রোভাইড করে থাকে। ওই সার্টিফিকেটে লিড যে ইন্স্যুরার আছে সে সাইন করে অ্যাজ লিড ইন্স্যুরার ফর অর অন বিহাফ অফ অল কো ইন্স্যুরার। ওই সার্টিফিকেটে কিন্তু সব কো ইন্স্যুরারের নাম কিন্তু থাকে না। ইভেন রেসপেক্টিভ পার্সেন্টেজও কিন্তু ওইখানে মেনশন করা থাকে না। এইটা ট্রেড প্র্যাকটিসে আছে ইন্স্যুরেন্সে, এবং এইটা অ্যাকসেপ্টেবল।
এখন আসেন আপনি ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় মার্কেট, যে জায়গা থেকে ইন্স্যুরেন্সের সমস্ত রুলস রেগুলেশন ল ডেভেলপড হয়, আপনি লন্ডন ইন্স্যুরেন্স মার্কেটে আপনি যান, লর্ডস অফ লন্ডনে যান। তো লন্ডন ইন্স্যুরেন্স মার্কেটে যদি আপনি যান, আপনি লর্ডস সিন্ডিকেট অ্যারেঞ্জমেন্টের এক ধরনের অ্যারেঞ্জমেন্ট পাবেন। তো লয়েডস সিন্ডিকেটটা কিরকম, আপনি যদি বেসিক একটা জিনিস কল্পনা করেন। আচ্ছা, এটা তো পরে আসতেছি। লন্ডন ইন্স্যুরেন্স মার্কেটে আপনার ইউকে ইন্স্যুরেন্স কোম্পানিসও আছে, আবার ব্রাঞ্চেস অফ ফরেন ইন্স্যুরেন্স কোম্পানিসও এখানে অপারেট করে। তবে নর্মালি তারা সেন্ট্রাল ম্যানেজিং এজেন্টের আন্ডারে কাজ করে, এবং সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট কাজ করে ইন্টারন্যাশনাল আন্ডাররাইটিং অ্যাসোসিয়েশন অফ লন্ডনের আন্ডারে। আর লয়েডস সিন্ডিকেটটা কাজ করে সেন্ট্রাল ম্যানেজিং আন্ডার এজেন্টের আন্ডারে, যেটা অপারেট হয় ডিপার্টমেন্ট অফ লয়েডস এর আন্ডার। তো লয়েডস সিন্ডিকেট জিনিসটা কি? ওইখানে যেটা বললাম যে ইন্স্যুরেন্স বিজনেসটা ওইখানে হাইলি ম্যাচিউরড লেভেলে চলে গেছে। ওইখানে কি হয়, যে একটা বড় যখন বিশাল বড় পরিমাণের একটা রিস্ক থাকে, ওইটাকে কাভারেজ প্রোভাইড করতে গেলে আপনার মিনিমাম লেভেলের একটা ক্যাপিটাল রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়, মানে একটা মিনিমাম লেভেলের একটা ইন্স্যুরেন্স ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। তখন ওই লয়েডস সিন্ডিকেটে আলটিমেটলি শুধু যে ইন্স্যুরেন্স কোম্পানি ইনভেস্ট করে ব্যাপারটা তা না, রিস্কটা যে শুধু ইন্স্যুরেন্স কোম্পানি টেক ওভার করে তা না, অনেক সময় ব্যাংক এবং ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনও হচ্ছে আপনার ওইখানে ইনভেস্ট করে, অর্থাৎ রিস্কের শেয়ারিংটা নেয় এবং প্রফিট শেয়ারিংটা তারা নেয়। এবং সেম জিনিসটা করে ডিফারেন্ট কর্পোরেট এন্টিটিও যেরকম করে। এবং আর একটা গুড এক্সাম্পল হচ্ছে, আপনি যদি প্রভিডেন্ট ফান্ডের কথা ধরেন, বাংলাদেশে হয়তো আপনার প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে গুড রিটার্ন পান, বাট বাইরের দেশে প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে রিটার্ন পাওয়া যায় পলিসি রেটের সমপরিমাণ, 4 থেকে 5%, এর বেশি পাওয়া যায় না। তো এই প্রভিডেন্ট ফান্ড তো আলটিমেটলি একটা লং টার্ম ফান্ড, এটা সহসা কেউ উঠাই নেয় না চাকরি না যাওয়া পর্যন্ত। তখন তারা কি করে, এই প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে গুড ইনভেস্টমেন্ট পাওয়ার জন্য তারা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে ইনভেস্ট করে, অর্থাৎ রিস্কটা টেক করে। যার ফলে কি দেখা যায় যে এই প্রভিডেন্ট ফান্ডের এগেনস্টে তারা অলমোস্ট 10 to 20% আপনার প্রফিট জেনারেট করতে পারে। তো এই লর্ডস সিন্ডিকেশনের ক্ষেত্রে কি হয়, সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট যে আছে, যখন সে একটা বড় রিস্ক কাভারেজের রিকোয়েস্ট পায়, তখন সে এরকম বিভিন্ন রিস্ক টেকারের সাথে কথা বলে একটা সিন্ডিকেট ফর্ম করে। এখানে ইন্স্যুরেন্স কোম্পানিও থাকতে পারে, ব্যাংকও থাকতে পারে, এবং বিভিন্ন প্রাইভেট প্রভিডেন্ট ফান্ডও থাকতে পারে। তো এদের সাথে রিস্ক শেয়ারিং এ যায়, যে কে কত পার্সেন্ট রিস্ক শেয়ার করবে, ওইটার উপর বেস করে একটা পলিসি ইস্যু হয় আন্ডার অ্যান ওপেন কাভার। ওই পলিসিতে আপনার অল ইন্স্যুরারের নাম থাকে এবং তাদের রেসপেক্টিভ পার্সেন্টেজ থাকে, এবং এই ডকুমেন্টটা রিলেটিভলি অনেক বড় এবং ক্লামসি একটা ডকুমেন্ট হয়। তখন কি হয়, যে আলটিমেটলি এই ইন্স্যুরেন্স ডকুমেন্টটা বা পলিসিটা যেটাই বলেন না কেন, এটা সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট অন অর অফ বিহাফ অফ অল ইন্স্যুরার সাইন সে করে। এক্ষেত্রে কিন্তু কোনো স্পেসিফিক ইন্স্যুরার, মানে যে এখানে যদি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে সিন্ডিকেশনের আন্ডারে, সেও সাইন করে না, এবং কোনো ব্যাংকও সাইন করে না, বা প্রভিডেন্ট ফান্ড প্রোভাইডারও সাইন করে না। জাস্ট সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট অ্যাজ অ্যান এজেন্ট অর প্রক্সি অফ অল ইন্স্যুরার সে সাইন করে। সাইন করে ওই পলিসিটা তার নিজের কাছে রেখে দেয়। রাখার পরে এটার এগেনস্টে সে একটা সার্টিফিকেট ইস্যু করে দেয়। ওই সার্টিফিকেটে আপনার সব ইন্স্যুরার নামও থাকে না, এবং তাদের রেসপেক্টিভ পার্সেন্টেজও থাকে না, এবং সব ইন্স্যুরারও ওই ডকুমেন্টটা সাইন করেন। জাস্ট সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট ফর অর অন বিহাফ অফ অল ইন্স্যুরার আপনার সাইন করে। তার মানে দুইটা ক্ষেত্রেই যখন আপনার আলটিমেটলি কি বলেন, মাল্টিপল ইন্স্যুরার রিস্কটা টেক করছে বড় একটা ট্রানজেকশন এগেনস্টে, আমরা কিন্তু দুইটা বেসিক বৈশিষ্ট্য পাচ্ছি। একটা হচ্ছে ওই ক্ষেত্রে সমস্ত ইন্স্যুরারের নাম কিন্তু ইন্স্যুরেন্স ডকুমেন্টে থাকে না, পাশাপাশি তাদের রেসপেক্টিভ পার্সেন্টেজও কিন্তু থাকে না। তাহলে দেখেন, আমরা এই আন্ডারস্ট্যান্ডিং এর উপর বেস করে আমরা যদি যাই এই রিকোয়ারমেন্টটাতে, সাইনিং রিকোয়ারমেন্টে, এখানে কি বলেছে দেখেন, অ্যান ইন্স্যুরেন্স ডকুমেন্ট দ্যাট ইন্ডিকেটস দ্যাট cover is provided by more than one insurer may be signed by a single agent or proxy on behalf of all insurer। তার মানে একটা ইন্স্যুরেন্স ডকুমেন্ট যখন ডকুমেন্টের এগেনস্টে যখন কি বলে মাল্টিপল ইন্স্যুরার আপনার কাভারেজ প্রোভাইড করে, তখন কিন্তু একটা সিঙ্গেল এজেন্ট অথবা প্রক্সি
ফর অন অল বিহাফ অফ আপনার অল ইন্স্যুরারের পক্ষ থেকে সে একা সাইন করতে পারে, এটা অ্যাকসেপ্টেবল। তাহলে প্রথম এক্সাম্পলটা আমার অ্যাপ্লিকেবল হচ্ছে কি লন্ডন ইন্স্যুরেন্স মার্কেটে ক্ষেত্রে, যেখানে সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট থাকে। সেন্ট্রাল ম্যানেজিং এজেন্ট একটা সিঙ্গেল এজেন্ট হিসেবে অথবা প্রক্সি হিসেবে অন বিহাফ অফ অল ইন্স্যুরারের পক্ষ থেকে সে সাইন করবে। অর বি সাইন্ড বাই অ্যান ইন্স্যুরার ফর অর অন বিহাফ অফ অল কো ইন্স্যুরার। আর একটা অপশন হচ্ছে কি, যে একটা সিঙ্গেল ইন্স্যুরার বা লিড ইন্স্যুরার যে আছে, আমার বাংলাদেশের মার্কেট কথা আপনি গল্প করেন, ওই সিঙ্গেল ইন্স্যুরার বা লিড ইন্স্যুরার সে অন বিহাফ অফ অল কো ইন্স্যুরারের পক্ষ থেকে সে সাইন করতে পারবে, দুইটাই অ্যাকসেপ্টেবল। তাহলে দেখেন এই কাভারেজটা সেম জিনিস আপনার আলটিমেটলি একটা ডকুমেন্টের এগেনস্টে একটা ট্রানজেকশনকে মাল্টিপল ইন্স্যুরার কাভারেজ প্রোভাইড করেছে। এখানে জাস্ট বলেছে মার্শ অ্যাজ এজেন্ট ফর অল ইন্স্যুরার, অল ইন্স্যুরারের পক্ষ থেকে মার্শ নিজে সাইন করেছে। আর এইখানে সব ইন্স্যুরারের নাম মেনশন করার প্রয়োজন নাই। আবার দেখেন এই ক্ষেত্রে কি হয়েছে, ডাবল এ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ফর অল কো ইন্স্যুরার অ্যাজ লিড ইন্স্যুরার, লিড ইন্স্যুরার হিসেবে সমস্ত কো ইন্স্যুরারের পক্ষ থেকে সে সাইন করেছে। তার মানে কি বেসিক জিনিস হচ্ছে, যখন মাল্টিপল ইন্স্যুরার ইন্স্যুরেন্স কাভারেজ প্রোভাইড করবে আন্ডার এ সিঙ্গেল ডকুমেন্ট, তখন একটা সিঙ্গেল এজেন্ট সমস্ত ইন্স্যুরারের পক্ষ থেকে সাইন করতে পারবে প্রক্সি হিসেবে অথবা এজেন্ট হিসেবে, অথবা একটা সিঙ্গেল ইন্স্যুরার বা লিড ইন্স্যুরার সে সমস্ত কো ইন্স্যুরারের পক্ষ থেকে সাইন করতে পারবে। আর এই ক্ষেত্রে যদি সেম এই ট্রানজেকশনটা যদি এইভাবে হয়, আপনার যে মাল্টিপল ইন্স্যুরার সাইন করছে, মাল্টিপল ইন্স্যুরার কাভারেজ প্রোভাইড করছে, তাহলে তাদের সবার নাম থাকার প্রয়োজন নাই, আগে যেরকম আমরা বললাম সবার নাম থাকার প্রয়োজন নাই, আর রেসপেক্টিভ পার্সেন্টেজ থাকারও প্রয়োজন নাই, এটা অ্যাকসেপ্টেবল। আশা করি লাস্টে যে ইটা বোঝা গেছে না, মানে মাল্টিপল ইন্স্যুরার ইস্যুটা কি বোঝা গেছে মনির ভাই? হ্যাঁ, বোঝা গেছে। হ্যালো। হ্যাঁ, ওকে, তাহলে আমরা আগাই, দেখি। নাও, কয়টা অরিজিনাল প্রেজেন্ট করতে হবে অথবা ইস্যু করতে হবে? দেখেন 28 এর বিতে বলেছে, when the insurance document indicates that it has been issued in more than one original, all original must be presented। তার মানে কি, আপনি যদি প্রথম পার্টটুকু পড়েন, when the insurance document indicates that, এটা দ্বারা আপনি কি বুঝছেন যে ইন্স্যুরেন্স ডকুমেন্টে আসলে ইন্ডিকেশন থাকার প্রয়োজন নাই যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে। বাট ইন্স্যুরেন্স ডকুমেন্টে যদি ইন্ডিকেশন থাকে যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে, তখন সবগুলা অরিজিনালি আপনার প্রেজেন্ট করতে হবে। এই জিনিসটাকে আবার এক্সটেন্ড করেছে K8, হোয়েন এ ক্রেডিট রিকোয়ার্স দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্ট টু বি ইস্যুড ইন মোর দেন ওয়ান অরিজিনাল, অর্থাৎ আপনি ক্রেডিটেই চেয়েছেন মোর দেন ওয়ান অরিজিনাল, or when the insurance document indicates that it has been issued in more than one original, all original are to be presented and are to appear to have been signed। তার মানে যখন আপনি ক্রেডিটে যতগুলো অরিজিনাল চেয়েছেন ততগুলা অরিজিনাল প্রেজেন্ট করতে হবে, অথবা ক্রেডিটে কয়টা অরিজিনাল আপনি অরিজিনাল কয়টা প্রেজেন্ট করতে হবে আপনি এটা বলেননি, বাট ইন্স্যুরেন্স ডকুমেন্টে ইন্ডিকেশন আছে যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে, তখন সবগুলা অরিজিনালি আপনার প্রেজেন্ট করতে হবে। দেখেন এক সিম্পল এক্সাম্পল দেখেন, আপনি ক্রেডিটে চেয়েছেন ইন্স্যুরেন্স পলিসি ইন টু অরিজিনাল, তাহলে মিনিমাম দুইটা অরিজিনাল প্রেজেন্ট করতে হবে। ইন্স্যুরেন্স এই ক্ষেত্রেও কিন্তু ইন্স্যুরেন্স ডকুমেন্টে ইন্ডিকেশন থাকার প্রয়োজন নাই যে কয়টা অরিজিনাল আপনার ইস্যু হয়েছে, এটা ইন্ডিকেশন থাকার প্রয়োজন নেই। আবার এই এক্সাম্পলটা দেখেন, ইন্স্যুরেন্স ডকুমেন্টে কিন্তু নিচে ইন্ডিকেশন প্রোভাইড করা আছে ইস্যুড ইন ফোর অরিজিনাল, এক্ষেত্রে কিন্তু অল ফুল অরিজিনাল মাস্ট বি প্রেজেন্টেড, সবগুলো অরিজিনালি প্রেজেন্ট করতে হবে। তাহলে এইটার সাথে আমার কিন্তু আমি বিল অফ লিডিং এর একটা তফাৎ পাচ্ছি। বিল অফ লিডিং এ কিন্তু একটা জিনিস ইন্ডিকেশন আছে যে বিল অফ লিডিং মাস্ট ইন্ডিকেট দ্য নাম্বার অফ অরিজিনাল দ্যাট হ্যাজ বিন ইস্যুড।
এটা কিন্তু আমরা আইএসবিবি তে রেসপেক্টিভ প্যারাগ্রাফে আছে, যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে এটা অবশ্যই অবশ্যই বিল অফ লেডিং এ মেনশন থাকতে হবে। বাট ইন্স্যুরেন্স ডকুমেন্টে কিন্তু এইটা ম্যান্ডেটরি না যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে আপনার এটা বিল অফ সরি ইন্স্যুরেন্স ডকুমেন্টে মেনশন থাকার প্রয়োজন নাই। তবে যদি মেনশন থাকে তাহলে সবগুলো অরিজিনালি প্রেজেন্ট করতে হবে। আর ক্রেডিটে যদি আপনি মাল্টিপল অরিজিনাল চান তাহলে মিনিমাম অতগুলো অরিজিনাল প্রেজেন্ট করতে হবে। এটা নিয়ে একটা আইসিসির অফিসিয়াল অপিনিয়ন আছে, এবং এটা আপনাদের যে সিডিসিএস মডিউল আছে এলআইবিএফ এ ওইখানে এটা ইনক্লুড করা আছে, আপনাদের বইতে নাই, আমি এখানে ইনক্লুড করে দিয়েছি। যেমন ধরেন আপনি ক্রেডিটে বলেছেন ইন্স্যুরেন্স সার্টিফিকেট ফর 110% সিআই ভ্যালু, আপনি বলেন নাই কয়টা অরিজিনাল প্রোভাইড করতে হবে, তাহলে কি করতে হবে? অ্যাটলিস্ট ওয়ান অরিজিনাল প্রেজেন্ট করতে হবে। আমরা জানি আর্টিকেল 17 যদি আমি যাই অরিজিনাল অ্যান্ড কপিস, ওইখানে কিন্তু বলা আছে যে at least one original of each document must be presented। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনি চাননি, তারপরও আপনাকে অ্যাটলিস্ট ওয়ান অরিজিনাল প্রেজেন্ট করতে হবে। আর এই ক্ষেত্রেও কিন্তু ডকুমেন্টে ইন্ডিকেশন থাকার প্রয়োজন নাই যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে। সেকেন্ডটা সবচেয়ে কনফ্লিক্টিং, এবং এইটার জন্যই মূলত আপনার আইসিসি অফিসিয়াল অপিনিয়নটা প্রোভাইড করেছে। এখানে কি আপনি যখন ক্রেডিটে বলছেন যে ইন্স্যুরেন্স পলিসি ইন অরিজিনাল অ্যান্ড ডুপ্লিকেট, তাহলে এইটা রিকোয়ারমেন্ট কিভাবে ফুলফিল হবে? আইসিসির ওই রেসপেক্টিভ অফিসিয়াল অপিনিয়ন বলছে যে আপনার দুইটা অরিজিনাল প্রেজেন্ট করলেও হবে, অথবা একটা অরিজিনাল একটা কপি, অথবা একটা অরিজিনাল অ্যান্ড ওয়ান মার্কড ডুপ্লিকেট প্রেজেন্ট করতে হবে। তার মানে আপনি যখন ইন অরিজিনাল অ্যান্ড ডুপ্লিকেট চাচ্ছেন তখন অ্যাটলিস্ট ওয়ান অরিজিনাল প্রেজেন্ট করতে হবে, আদার্স নাম্বার কপি প্রেজেন্ট করলেও হবে, এবং মার্ক ডুপ্লিকেট প্রেজেন্ট করলেও হবে। এই ক্ষেত্রেও কিন্তু আপনার ডকুমেন্টে ইন্ডিকেশন থাকার প্রয়োজন নাই যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে। তবে ডকুমেন্টে যদি ইন্ডিকেশন থাকে যে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে তাহলে মিনিমাম অতগুলো অরিজিনাল প্রেজেন্ট করতে হবে। আবার যদি এরকম চান, ক্রেডিট স্টিপুলেটস ইন্স্যুরেন্স পলিসি ইন ডুপ্লিকেট, আমরা যে আর্টিকেল 17 এর লাস্ট প্যারাগ্রাফে যদি বলি যে a requirement in a credit to present documents in duplicate in two copies in two fold, that means at least one original must be presented। তার মানে ইন ডুপ্লিকেট যখন আপনি যাচ্ছেন at least ওয়ান অরিজিনাল আপনাকে প্রেজেন্ট করতে হবে। বি আর সি রিকোয়ারমেন্টটা সেম, যে দুইটা অরিজিনাল প্রেজেন্ট করলেও হবে, একটা অরিজিনাল একটা কপি প্রেজেন্ট করলেও হবে, অথবা একটা অরিজিনাল একটা কপি মার্কড ডুপ্লিকেট প্রেজেন্ট করলেও হবে। বাট ইন্স্যুরেন্স ডকুমেন্ট যদি ইন্ডিকেশন প্রোভাইড করে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে সবগুলো অরিজিনালি প্রেজেন্ট করতে হবে। এই জন্য মূলত আইসিসির ওই রেসপেক্টিভ অফিসিয়াল অপিনিয়ন বলেছে যে ইন্স্যুরেন্স ডকুমেন্ট যেহেতু একটি সেন্সিটিভ ডকুমেন্ট এবং এটার এগেনস্টে ক্লেম করার রাইটস থাকে, এই জন্য আপনার যতগুলো অরিজিনাল প্রয়োজন আপনাকে স্পেসিফিক্যালি বলে দেওয়া। আপনার যদি 5টা অরিজিনাল প্রয়োজন পড়ে আপনি 5টা অরিজিনাল স্পেসিফিক্যালি চাবেন এলসিতে। যদি দুইটা অরিজিনাল 5টা কপির প্রয়োজন পড়ে তাহলে আপনি ওইভাবে বলে 2 অরিজিনাল অ্যান্ড 5 কপিস, আপনি এইভাবে আপনাকে বলে দিতে হবে। যখন ইন্স্যুরেন্স যখন আপনার ডকুমেন্টারি ক্রেডিট বলছে যে ইন্স্যুরেন্স পলিসি ইন টু অরিজিনাল, তখন অ্যাটলিস্ট 2 অরিজিনাল মাস্ট বি প্রেজেন্টেড। লাস্টের এক্সাম্পলটা আমরা বিল অফ লিডিং এর সাথে রিকোয়ারমেন্ট মেইন মিল রেখে অনেক সময় এলসিতে বলা হয় যে ফুল সেট অফ ইন্স্যুরেন্স পলিসি এরকম করে চাওয়া হয়। ফুল সেট অফ ইন্স্যুরেন্স পলিসি ডাজ নট ক্যারি এনি মিনিং, দ্যাট মিনস অ্যাটলিস্ট ওয়ান অরিজিনাল প্রেজেন্ট করলেই হবে। তবে ইন্স্যুরেন্স ডকুমেন্ট যদি ইন্ডিকেশন প্রোভাইড করে কয়টা অরিজিনাল ইস্যু হয়েছে তাহলে সবগুলো অরিজিনালি আপনার প্রেজেন্ট করতে হবে। নাও ট্রান্সপোর্ট ডকুমেন্টের মতো ইন্স্যুরেন্স ডকুমেন্টেও আপনার জেনারেল টার্মস এন্ড কন্ডিশন যেগুলো আছে এগুলো আপনার চেক করার প্রয়োজন নেই। এখন দেখেন, ইন্স্যুরেন্স ডকুমেন্টে যদি প্রিমিয়াম রিলেটেড কোনো ইন্ডিকেশন থাকে তাহলে এটা আপনি স্ট্রেট ডিসরিগার্ড করবেন। এইটা নিয়ে প্রিমিয়াম রিলেটেড ইনফরমেশন আপনার চেক করার প্রয়োজন নাই। বাট একটা শর্ত আপনাকে ফুলফিল করতে হবে। শর্তটা কি দেখেন, unless the insurance document indicates that it is not valid, unless the premium has been paid, and there is an indication that the premium has not been paid। এক্সাম্পলটা দেখে আমাদের জন্য ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে প্রিমিয়াম রিলেটেড ইনফরমেশন আপনি ডিসরিগার্ড করবেন, আপনি দেখবেন না। বাট একটা জিনিস আপনাকে দেখতে হবে যে এরকম কোনো ইন্ডিকেশন কোথাও আছে কিনা যে দিস ডকুমেন্ট ইজ নট ভ্যালিড আনলেস দ্য প্রিমিয়াম হ্যাজ বিন পেইড।
আপনি এরকম একটা ইন্ডিকেশন পাইলেন যে যে এই ডকুমেন্টটা ভ্যালিড না যদি প্রিমিয়াম পে না করা হয়, এরকম একটা ইন্ডিকেশন পেলেন। পাওয়ার পর আপনাকে খুঁজতে হবে যে এই ডকুমেন্টে কোথাও কোনো ইন্ডিকেশন প্রোভাইড করা আছে কিনা যে আসলে প্রিমিয়াম পেমেন্ট করা হয় নাই। দেখেন আপনি যদি লাল অংশটুকু পড়েন, প্রিমিয়ামের ক্ষেত্রে কি বলেছে, ইউএসডি $1,100 উইল বি পেয়েবল অ্যাট ডেস্টিনেশন। তার মানে কিন্তু আপনি একটা ইন্ডিকেশন পাচ্ছেন যে প্রিমিয়াম পেমেন্ট হয় নাই। তার মানে এই ডকুমেন্টটা ডিসক্রিপেন্ট, ইজ নট অ্যাকসেপ্টেবল। কারণ ডকুমেন্ট নিজেই বলেছে যে প্রিমিয়াম পেমেন্ট না হলে এটা ভ্যালিড ডকুমেন্ট হিসেবে কাউন্টেড হবে না, এবং ডকুমেন্টে ইন্ডিকেশন আছে যে প্রিমিয়ামটা পেমেন্ট হয় নাই। আশা করি ক্লিয়ার বিষয়টা। নাও, একটা এনফোর্সেবল ক্লেইমেবল ইন্স্যুরেন্স ডকুমেন্টে অবশ্যই অবশ্যই একটা ইফেক্টিভ ডেট অফ কাভারেজ থাকতে হবে। অর্থাৎ কবে থেকে কাভারেজটা ইফেক্টিভ, এটা আপনার ইন্ডিকেশন অবশ্যই অবশ্যই প্রোভাইড করতে হবে। এখন ইফেক্টিভ ডেটটা আপনি কিভাবে ডিটারমাইন করবেন? মূলত তিন ধরনের অপশন আছে যে ইন্স্যুরেন্সের কাভারেজটা কবে থেকে ইফেক্টিভ। ফার্স্ট হচ্ছে আপনার স্পেসিফিক নোটেশন থাকতে পারে যে ইফেক্টিভ ডেট অফ ইন্স্যুরেন্স কবে থেকে, কাভারেজের ইফেক্টিভ ডেটটা কবে। যদি স্পেসিফিক নোটেশন না থাকে ইফেক্টিভ ডেটের, তাহলে ইস্যু ডেটটা হচ্ছে কাভারেজের ইফেক্টিভ ডেট। আর যদি এরকম হয় যে আপনার ইফেক্টিভ ডেটও নাই এবং আপনার ইস্যু ডেটও নাই, তাহলে কাউন্টার সিগনেচার ডেট আপনার ইফেক্টিভ ডেট হিসেবে কাউন্ট হবে। তবে আপনি যেই ডেটটাকে ইফেক্টিভ ডেট হিসেবে ফাইন্ড আউট করেন না কেন, ওইটা অবশ্যই অবশ্যই বিল অফ লেডিং এ যে শিফট অন বোর্ড ডেট আছে অথবা শিপমেন্ট ডেট আছে, ওই দিন অথবা এর আগের ডেটে হতে হবে। এর পরের ডেটে হলে এটা অ্যাকসেপ্টেবল না। তার মানে কাভারেজের ইফেক্টিভ ডেট কখনোই শিপমেন্ট ডেটের পরে হতে পারবে না, অবশ্যই অবশ্যই এটা শিপমেন্ট ডেটের আগে হতে হবে। আর ইফেক্টিভ ডেট আপনার স্পেসিফিক নোটেশনের মাধ্যমেও আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্টে থাকতে পারে। যদি না থাকে তাহলে ইস্যু ডেটটা হচ্ছে কি কাভারেজ ডেট, ইফেক্টিভ ডেট, অথবা এই দুইটার একটাও যদি না থাকে, ইস্যু ডেট আর ইফেক্টিভ ডেট, তাহলে কাউন্টার সিগনেচার ডেট হবে আপনার ইফেক্টিভ ডেট। তাহলে আমরা দেখি 28-এর যদি আমরা পড়ি, এই জিনিসটা আপনাকে এখানে বলেছে, দ্য ডেট অফ দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্ট মাস্ট বি নো লেটার দেন দ্য ডেট অফ শিপমেন্ট। অর্থাৎ ইন্স্যুরেন্স ডকুমেন্টের ডেট শিপমেন্ট ডেটের পরে হতে পারবে না। এই এক্সাম্পলটা দেখেন, আমরা জানি যে ইফেক্টিভ ডেট থাকতে হবে। এই ডকুমেন্টে কোনো ইফেক্টিভ ডেট নাই, বাট ইস্যু ডেট আছে। আমরা জানি যে ইফেক্টিভ ডেট না থাকলে ইস্যু ডেটটাই হচ্ছে ইফেক্টিভ ডেট। ইস্যু ডেট হচ্ছে 15/3/2025, 15ই মার্চ 2025। বাট আপনি দেখেন এটার শিপমেন্ট ডেট হচ্ছে 10/3/2025। দ্যাট মিনস ইফেক্টিভ ডেটটা হচ্ছে শিপমেন্ট ডেটের পরে। এটা অ্যাকসেপ্টেবল না, এটা অ্যাকসেপ্টেবল না। ইটস এ ডিসক্রিপেন্সি বিকজ ইফেক্টিভ ডেট অর ইস্যু ডেট ইজ আফটার দ্য ডেট অফ শিপমেন্ট। এই জিনিসটাকে এক্সটেন্ড করেছে আইএসবিপি K10-এ। An insurance document is not to indicate that the cover is effective from a date later than the date of shipment। মানে এরকম কোনো ইন্ডিকেশন প্রোভাইড করা থাকা যাবে না ইন্স্যুরেন্স ডকুমেন্টে যে কাভারেজ ইফেক্টিভ হচ্ছে শিপমেন্ট ডেটের পরে, এবং এই ক্ষেত্রে আমার ইফেক্টিভ ডেটটা হচ্ছে শিপমেন্ট ডেটের পরে। দ্যাটস ওয়াই ইটস নট অ্যান অ্যাকসেপ্টেবল ইন্স্যুরেন্স ডকুমেন্ট। এবার 28-এর সেকেন্ড পার্ট প্যারাটুকু পড়ি ইর, যে আপনার এক্সাম্পলটা দেখেন, এটা পরে পড়তেছি। যে আপনার দেখেন, আপনি এইখানে ইস্যু ডেটটা হচ্ছে 15/3/2025, শিপমেন্ট ডেট হচ্ছে 10/3/2025, এবং ইস্যু ডেটটা হচ্ছে শিপমেন্ট ডেটের পরে। বাট এখানে একটা কাভারেজ ইফেক্টিভ ডেট আছে। কাভারেজ ইফেক্টিভ ডেট হচ্ছে 10/3/2025, মানে শিপমেন্ট ডেটের দিন থেকেই কাভারেজটা প্রোভাইড করছে। দ্যাট মিনস এরকম যদি স্পেসিফিক নোটেশনের মাধ্যমে ইফেক্টিভ ডেট প্রোভাইড করে, তাহলে ইস্যু ডেট শিপমেন্ট ডেটের পরে হলেও সমস্যা নাই, কিন্তু ইফেক্টিভ ডেটটা শিপমেন্ট ডেট অথবা এর আগের ডেটে হতে হবে। এই জিনিসটা এখানে বলেছে, দ্য ডেট অফ দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্ট মাস্ট বি নো লেটার দেন দ্য ডেট অফ শিপমেন্ট আনলেস it appears from the insurance document that the coverage is effective from a date not later than the date of shipment। তার মানে ইস্যু ডেট পরে হলেও সমস্যা নাই,
যখন একটা ইফেক্টিভ ডেট প্রোভাইড করে এবং ইফেক্টিভ ডেটটা শিপমেন্ট ডেটের আগের ডেট। সেম জিনিসটাই K10 এর বিতে এখানে এক্সপ্লেন করা আছে, যে স্পেসিফিক ইন্ডিকেশন প্রোভাইড করতে হবে যে ইফেক্টিভ ডেটটা কবে, যদি ইস্যু ডেট পরে হয়, শিপমেন্ট ডেটের পরে হয়। When an insurance document indicates a date of issuance later than the date of shipment, it is to clearly indicate by addition or note that coverage is effective from a date not later than the date of shipment. অর্থাৎ ইস্যু ডেট পরে হলেও সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ দ্যার ইজ অ্যান ইফেক্টিভ ডেট অফ কাভারেজ, অ্যান্ড দিস ইফেক্টিভ ডেট অফ কাভারেজ মাস্ট বি বিফোর অর অন দ্য ডেট অফ শিপমেন্ট। দেখেন এই ইন্স্যুরেন্স ডকুমেন্টটা খেয়াল করেন, এই ইন্স্যুরেন্স ডকুমেন্টটা খেয়াল করেন, এইখানে কিন্তু কোনো ইস্যু ডেট নাই। একই সাথে এখানে কোনো ইফেক্টিভ ডেট অফ কাভারেজও কিন্তু নাই। বাট আমরা জানি যে ইন্স্যুরেন্স ডকুমেন্টে অবশ্যই অবশ্যই একটা ইফেক্টিভ ডেট থাকতে হবে, কিন্তু কোনো ইফেক্টিভ ডেটও নাই, ইস্যু ডেটও নাই। তাহলে এই ক্ষেত্রে কাউন্টার সিগনেচারের যে ডেটটা থাকবে এইটাই হচ্ছে ইফেক্টিভ ডেট। দ্যাট মিনস 10/3/2025 হচ্ছে, এই যে কাউন্টার সাইন করেছে জন স্মিথ, এবং নিচে একটা ইস্যু মানে কাউন্টার সিগনেচারের ডেট আছে, সেটা হচ্ছে 10/3/2025। এই 10/3/2025 হচ্ছে গিয়ে কাভারেজের ইফেক্টিভ ডেট। অ্যান্ড দিস ডেট, কাউন্টার সিগনেচার ডেট, মাস্ট বি বিফোর অর অন দ্য ডেট অফ শিপমেন্ট। শিপমেন্টের ডেটে হবে, হতে হবে, অথবা এর আগের হতে হবে। তার মানে হচ্ছে K11 বেসিক্যালি যেটা বলতে যাচ্ছে, যখন ইন্স্যুরেন্স ডকুমেন্টে ইফেক্টিভ ডেট অথবা ইস্যু ডেট থাকবে না, তখন কাউন্টার সিগনেচার ডেট আপনার ইফেক্টিভ ডেট হিসেবে কাউন্ট হবে। বাট যদি আপনার ইস্যু ডেট অথবা ইফেক্টিভ ডেট থাকে, মানে আইএসবিপির প্যারাগ্রাফের আপনি সবসময় দেখবেন একটা কন্ডিশন দিয়ে প্যারাগ্রাফ দেয়, যখন একটা ইফেক্টিভ ডেট থাকবে অথবা ইস্যু ডেট থাকবে, তখন কিন্তু আর কাউন্টার সিগনেচার ডেটটা আপনার আলটিমেটলি ইফেক্টিভ ডেট হিসেবে কাউন্ট হবে না। এখানে বলেছে এটা, ইন দ্য অ্যাবসেন্স অফ এনি আদার ডেট stated to be the issue date or effective date of insurance coverage, a counter signature date will be deemed to be the evidence of the effective date of the insurance coverage. Counter signature date, and it's an effective date of the coverage. Now, ওয়্যার হাউস টু ওয়্যার হাউস কাভারেজ ইন্স্যুরেন্সে একটা প্র্যাকটিস আছে যে কভারেজ প্রোভাইড করা হয় ওয়্যার হাউস টু ওয়্যার হাউস বেসিস। ওয়্যার হাউস টু ওয়্যার হাউস বেসিস কি, যে ইন্স্যুরেন্স কাভারেজ প্রোভাইড করা হবে ফ্রম এক্সপোর্টার্স ওয়্যার হাউস টু দ্য ইম্পোর্টার্স ওয়্যার হাউস। তো এরকম যদি কাভারেজের অ্যারেঞ্জমেন্ট থাকে, রিকোয়ারমেন্ট থাকে, যে ইম্পোর্টার বলতেছে যে আমার গুডসটা হাইলি ফ্র্যাজাইল, ভঙ্গুর, ধরেন আপনি সিরামিক প্লেট এক্সপোর্ট অথবা ইম্পোর্ট করছেন, তার মানে এটা খুবই ভঙ্গুর, আমার অ্যারাউন্ড 10 to 20% আমার সিরামিক্সের গুডস এটা ডেস্ট্রয় হয়ে যায়, ভেঙে যায় অন দ্য ওয়ে টু ট্রান্সপোর্ট। তাহলে আমার ইন্স্যুরেন্স কাভারেজ শুধু পোর্ট টু পোর্ট কাভারেজ দিলেই হবে না, আমাকে এক্সপোর্টারের ওয়্যারহাউস থেকে ইম্পোর্টারের সরাসরি আমার ওয়্যারহাউস পর্যন্ত আমার কাভারেজের প্রয়োজন। তাহলে এই ক্ষেত্রে আপনাকে যখন ক্লজ ডেভেলপ করতে বলবে, আপনি তখন ওখানে বলবেন যে ইন্স্যুরেন্স পলিসি মাস্ট ইন্ডিকেট দ্যাট দ্য কাভারেজ হ্যাজ বিন প্রোভাইডেড টু ওয়্যার হাউস বেসিস, আপনি এরকম বলবেন। এবং যখন আপনি ওয়্যার হাউস বেসিস কাভারেজ চাবেন, তখন অবশ্যই অবশ্যই ইন্স্যুরেন্স ডকুমেন্টও আপনার ওয়্যার হাউস কথাটা থাকতে হবে। বাট ওয়্যার হাউস কাভারেজ এই ইন্ডিকেশনটা ইন্স্যুরেন্স ডকুমেন্টে আছে, তার মানে এই এই না যে ইন্স্যুরেন্সের ইফেক্টিভ ডেট হচ্ছে শিপমেন্ট ডেটের আগে। তার মানে ওয়্যার হাউস বেসিসে আপনার ইন্স্যুরেন্স পলিসি ইস্যু হলেও আপনার ইন্স্যুরেন্স ডকুমেন্টে অবশ্যই অবশ্যই একটা ইফেক্টিভ ডেট অফ কাভারেজ থাকতে হবে, এবং যেটা অবশ্যই অবশ্যই শিপমেন্ট ডেট অথবা এর আগের ডেটে হতে হবে। এই এক্সাম্পলটা দেখেন, এখানে ওয়্যার হাউস টু ওয়্যার হাউস বেসিস কাভারেজ প্রোভাইড করেছে, বাট ইস্যু ডেট হচ্ছে 15/3, যেটা শিপমেন্ট ডেটের পরে। তার মানে এটা ডিসক্রিপেন্ট, যদিও এখানে ওয়্যার হাউস টু ওয়্যার হাউস কাভারেজ প্রোভাইড করা হয়েছে। তার মানে এই ইস্যু ডেট এটা ইন্ডিকেশন প্রোভাইড করে না যে কাভারেজটা আলটিমেটলি শিপমেন্ট ডেটের আগে থেকে ইফেক্টিভ, এরকম ইন্ডিকেশন প্রোভাইড করে না, যদিও আপনি ওয়্যার হাউস টু ওয়্যার হাউস বেসিসে কাভারেজ অ্যারেঞ্জমেন্ট করেছেন। তাহলে কি হচ্ছে, আমরা যদি K10 এর সিটা পড়ি, অ্যান্ড ইন্স্যুরেন্স ডকুমেন্টস দ্যাট ইন্ডিকেটস কাভারেজ হ্যাজ বিন ইফেক্টিভ ফ্রম ওয়্যার হাউস টু ওয়্যার হাউস বেসিস
or word of similar effect and is dated after the date of shipment does not indicate that coverage was effective from a date not later than the date of shipment. তার মানে ওয়্যার হাউস টু ওয়্যার হাউস ক্লজের কোনো ইফেক্ট নাই। কোথায় ইফেক্ট নাই? ইফেক্টিভ ডেটের উপর কোনো ইফেক্ট নাই। মানে ইফেক্টিভ ডেটের আগের যে আমরা রিকোয়ারমেন্টটা দেখলাম, যেটা ইফেক্টিভ ডেট অবশ্যই অবশ্যই শিপমেন্ট ডেট অথবা এর আগের ডেটে হতে হবে, ওই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে হবে যদিও আপনি ওয়্যার হাউস টু ওয়্যার হাউস বেসিসে কাভারেজ অ্যারেঞ্জমেন্ট নিয়েছেন। আর ইন্স্যুরেন্স ডকুমেন্টে লাস্ট ডেট অফ দ্য ক্লেম থাকা যাবে না। মানে কবে লাস্ট লেটেস্ট ডেট অফ ক্লেম ইন্স্যুরেন্স, ধরেন আপনার মেরিন লস হলো, তাহলে কবের মধ্যে ক্লেম করতে হবে এই এরকম কোনো ইন্ডিকেশন ইন্স্যুরেন্স ডকুমেন্টে থাকা যাবে না। তার মানে লস হওয়ার পরে অ্যাসিউড যে কোনো সময় ক্লেম করতে পারবে, এই অধিকারটা ইন্স্যুরেন্স ডকুমেন্টে প্রোভাইড করতে হবে, রেস্ট্রিক্টেড করা যাবে না। দেখেন এই ইন্স্যুরেন্স ডকুমেন্ট আমি যেটা আপনাদের এখানে দেখাচ্ছি, এখানে দেখেন একটা ক্লজ অ্যাড করেছে, ক্লেম মাস্ট বি প্লেসড উইথিন 10 ক্যালেন্ডার ডেজ অফ ড্যামেজ অথবা লস। লসের 10 দিনের ভিতরেই ক্লেম প্রোভাইড করতে হবে। এই ধরনের এক্সপায়ারি ডেট ক্লজ দেওয়া যাবে না ক্লেম প্রেজেন্টেশনের ক্ষেত্রে। যদি দেয় তাহলে এটা অ্যাকসেপ্টেবল না, এই ডকুমেন্টটা অ্যাকসেপ্টেবল ডকুমেন্ট হিসেবে কাউন্ট হবে না, অ্যান্ড ইটস এ ডিসক্রিপেন্সি। সো তাহলে আজকে আমরা বেসিক্যালি ইন্স্যুরেন্স ডকুমেন্টের কি দেখলাম, বেসিক কিছু টার্মিনোলজি দেখলাম, কোন কোন ইন্স্যুরেন্স ডকুমেন্টগুলো অ্যাকসেপ্টেবল আমরা এটা দেখলাম, সাইনিং রিকোয়ারমেন্টটা দেখলাম, অরিজিনালের রিকোয়ারমেন্টটা দেখলাম, ইফেক্টিভ ডেট অফ কাভারেজটা আমরা দেখলাম। এই বেসিক জিনিসগুলো আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা দেখব ইন্স্যুরেন্সের অ্যামাউন্ট কাভারেজ অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য ইন্স্যুরেন্স কাভারেজ আমরা দেখব, রিস্ক কাভারেজের ইস্যুটা আমরা দেখব, তারপরে কোন প্লেস থেকে কোন প্লেসে কাভারেজটা প্রোভাইড করতে হবে এটা দেখব, এবং এটা কিভাবে অ্যাসাইনেবল হয়, কিভাবে অ্যাসাইনেবল মানে অ্যাসাইনেবিলিটি অফ দ্য ইন্স্যুরেন্স ডকুমেন্ট আমরা নেক্সট ক্লাসে দেখব। সো আজকে এ পর্যন্তই, কারোর কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। না, ঠিক আছে। কে, মনির ভাই নাকি ফরমান ভাই?